ফ্যানের শব্দ হচ্ছে প্রচুর। Dear participants, Assalamu alaikum. Walaikum assalam. I hope you are well and enjoyed a festival Eid. Okay. স্যাররা কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, I am also fine. Today we will talk about our lecture number 15, but before going through that lecture, initially we will go for review our previous class, that is our IS 7, okay, Accounting Standard 7. তো আমি আশা করছি আপনারা স্লাইডটা মনে পেয়ে গেছেন নাকি স্যার? লেসন তো অনেকেই পেয়ে গেছেন। হ্যালো স্যার, 14 এর স্লাইডটা কোনো পাইনি। 14 তো আমরা দিয়ে দিয়েছি তো, অলমোস্ট 113 ইমেল আই হ্যাভ সেন্ট। 14 নম্বরটা তো পেয়ে যাওয়ার কথা, আমি যদি ভুল না করি। ভুল করেছি কিনা? 14 দেয়নি স্যার গত ক্লাসটা? না স্যার, পাইনি স্যার। পাইনি স্যার। ওকে সরি, তাহলে এমন হয়েছে হয়তো ঈদের আনন্দে পাঠানো যায়নি স্যার, আজকে পাঠিয়ে দিব। তো নাও উই উইল গো উইথ রিভিউ দ্যাট ক্লাস। একটু মনে আছে কিনা IAS 7? আমরা ওইটা নিয়ে একটু কথা বলবো, দেন উই উইল স্টার্ট আওয়ার নিউ লেসন, নিউ লেকচার। একটু মনে আছে কিনা IAS 7? আমরা কি বলেছিলাম একটু মনে আছে কিনা স্যাররা? Normally IAS 7 gives outline regarding our cash flow statement, a normal theme naki? IAS 7 মোটামুটি যেটা করে আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট সম্বন্ধে তারা আমাদেরকে গাইড করে। এন্ড এটার হিস্ট্রি আপনারা ওই যে আমি স্লাইড দেখিয়েছিলাম, যে আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আমি আজকে 15, 14 এবং 15 পাঠিয়ে দিব স্যার আফটার কমপ্লিশন মাই লেকচার। তো আমরা যদি দেখে থাকি একটু, এটা না মূলত হলো এটা 7টা জুন 1976 এটা প্রথমে ড্রাফট আকারে আসে, এন্ড ফাইনালি জানুয়ারি 17-এ আমরা এটা ইফেক্টিভ হয়। আপনার একদম জানুয়ারি যেটা আপনার 29 জানুয়ারি এটাকে অ্যামেন্ডেড করে নরমালি 1 জানুয়ারি 2017 সালে এটা আমাদের কাছে, আমরা এটা নিয়ে কাজ করি এখন। তো এটা কি বলে, এটা কি ছিল, অবজেক্টিভ কি ছিল, বা আমরা যদি বলি IAS 7 আমরা এভাবে বলেছিলাম, এটা মূলত যে করে আমরা ইট গিভস অর ইট প্রেসক্রাইবস প্রেজেন্টেশন অফ ইনফরমেশন রিগার্ডিং আওয়ার ক্যাশ ফ্লো অর ক্যাশ ইকুইভ্যালেন্ট। ওকে স্যার, IAS এর অবজেক্টিভ আমরা বলেছিলাম এটা মূলত হলো আমাদের ক্যাশ বা ক্যাশ ইকুইভ্যালেন্টের আমাদের যে তথ্যাদি প্রকাশ করে, এবং তথ্যাদি আমরা মনে হয় কটা ভাগে দেখিয়েছিলাম? 3টা ভাগে। ওকে স্যার, মানে আমরা কিন্তু আবার বলি কয়েক মিনিট গল্প করে আমরা আজকে অঙ্কে যাবো। আজকে বড় 2টো অঙ্ক আছে, এবং এই 2টো অঙ্ক আমরা টেক্সট থেকে নিয়েছি। টেক্সটের 2টো অঙ্কই এক্সাম স্ট্যান্ডার্ডের কোশ্চেন, এক্সাম স্ট্যান্ডার্ড আমরা আশা করি হাতে হাতে করতে পারবো। তার আগে আমরা একটু প্রিভিয়াস কথা বলে নেই, এবং আমাদের মূল থিমটা হলো এটা IAS 7 যেটা কাজ করে এটা নরমালি একদম ক্যাশ আইটেমের সাথে জড়িত। ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আদার দেন ক্যাশ কোনো আইটেম হিসাবে আসবে না, এবং এটাকে তারা যে তাদের যে মূল অবজেক্টিভ বলছে যে তারা এটা একটা প্রেসক্রাইবড ম্যানারে ক্যাশ পজিশন শো করে আন্ডার 3 অ্যাক্টিভিটিস। Not normally it classifies our cash transaction under 3 activities. One is operating, second one is investing, and third one is financing. Okay, এবং আমরা এটাকে আপনার একটা মনে গল্প দিয়েছিলাম, আপনাকে একটা স্টেটমেন্ট দেখিয়ে বলেছিলাম কোন আইটেমটা কোথায় যায়। আমরা একটু সহজে মনে রাখার জন্য বলেছিলাম যে রেভিনিউ কস্ট, দ্যাট ইজ প্রফিট লস অর ইনকাম স্টেটমেন্টের আইটেমগুলো দিয়ে সম্পূর্ণ অপারেটিং অ্যাক্টিভিটি তৈরি হয়। আপনি যদি ভুলে যান, আপনাদের জন্য বলি, অঙ্ক বড় অঙ্ক মধ্যে গেলে যখনই দেখবেন যে আইটেমগুলোর সাথে আমার ইনকাম স্টেটমেন্ট জড়িত, সেই আইটেম সবটাই যাবে অপারেটিং এ, মনে থাকবে নিশ্চয়ই, সবটাই যাবে হলো অপারেটিং এ। এবং যে আইটেমের সাথে আমাদের ক্যাপিটাল এক্সপেন্ডিচার জড়িত, আমরা যেটাকে নন কারেন্ট অ্যাসেট বলি, আমরা জানি অ্যাসেটের 2টা পোর্শন থাকে, ওয়ান ইজ কারেন্ট অ্যাসেট, অ্যানাদার নন কারেন্ট অ্যাসেট। নরমালি কারেন্ট অ্যাসেট ইজ দ্য, আমরা একটা নাম বলেছিলাম বাই প্রোডাক্ট বলেছিলাম,
বাই প্রোডাক্ট অফ আওয়ার ইনকাম স্টেটমেন্ট। কারণ কারেন্ট লায়াবিলিটি বা কারেন্ট অ্যাসেট কোথা থেকে তৈরি হয়? নিশ্চয়ই আমরা বলি ইনভেন্টরি নিশ্চয়ই আমরা যে কস্ট, আমরা যে গুডস পারচেস করি, এই পারচেসের যে অংশ রয়ে যায় সেইটা তো ইনভেন্টরি স্যার। নরমালি আমরা এরকম বলে থাকি না? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আমরা আবারও বলি, একটু গল্পের মতো মনে রাখবেন, আপনাদেরও কিন্তু আমি গল্পের মতো বলছি যাতে আপনি একটু বুঝতে পারেন যে মূলত হলো ইনকাম স্টেটমেন্টের যে আইটেমগুলো আমরা বলছি অ্যাক্রুয়াল থাকছে বা আমরা যেটা প্রিপেইড বলি, যে আইটেমগুলো পরবর্তীতে কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটি হয়। এই কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটি কিন্তু অপারেটিং এরই আইটেম হবে, মাথায় রাখবো আমরা। আর ইনভেস্টিং অ্যাক্টিভিটিস নরমালি রিলেটস টু আওয়ার ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এবং আমরা গতদিন স্লাইডে দেখেছিলাম CAPEX লিখেছিলাম, ক্যাপিটাল এক্সপেন্ডিচারের চেঞ্জটা কোথায় হয়। অর্থাৎ ক্যাপিটাল এক্সপেন্ডিচার দ্যাট মিনস ইনভেস্টমেন্ট অর সেল ভ্যালু অফ আওয়ার মেশিনারি, প্ল্যান্ট, প্রপার্টি, লাইক দিস। ওকে, এন্ড দ্য থার্ড ওয়ান ফিন্যান্সিং অ্যাক্টিভিটি। একটু মনে আছে আপনাদের যে ফিন্যান্সিং অ্যাক্টিভিটি একদম সহজে মনে রাখবেন, সোর্স অফ ক্যাপিটাল যেগুলো। ফিন্যান্সিং অ্যাক্টিভিটি মূলত হচ্ছে আমাদের যেটাকে লায়াবিলিটি, লং টার্ম লায়াবিলিটি এবং ইকুইটিকে আমরা বলি সোর্স অফ ক্যাপিটাল। ইন ইউর ফিন্যান্স অর ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট আমি জানি আপনারা শিখেছেন যে ক্যাপিটাল স্ট্রাকচার নরমালি ইজ দ্য কম্বিনেশন অফ ভ্যারিয়াস সোর্সেস অফ ক্যাপিটাল, রাইট? Capital structure is the combination of various sources of capital. Normally এই সোর্স গুলো থেকে যখন ক্যাশের আদান প্রদান হয় আমরা এটাকে বলেছি হলো ফিন্যান্সিং অ্যাক্টিভিটি। ইস্যু অফ ডিভেঞ্চার, ইস্যু অফ শেয়ার, রিডেমশন অফ ডিভেঞ্চার বাই ক্যাশ, রিপারচেজ অফ ইউর শেয়ার বাই ক্যাশ, এগুলোকে আমরা বলেছি ফিন্যান্সিং অ্যাক্টিভিটি। ওকে স্যার, একটু মনে থাকছে আছে মনে আপনাদের? এবং এটা আপনার স্লাইডে বিস্তারিত তোমার দেখানো আছে, দেখবেন পরে হাতে পেয়ে গেলে। এবং এরপর আমরা শিখেছিলাম হলো আমরা ক্যাশ। ওকে স্যার, স্যার কোন স্লাইড কি শেয়ার করতেছেন স্যার? আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না। না, আমরা এখন গল্প করছি, এটা গতদিনের ক্লাস গল্প করছি স্যার। আমরা এখন একটা ছোট্ট কোশ্চেন আছে। কেন স্যার বলুন তো স্যার, কোশ্চেন কেন করবেন এখন বলুন স্যার। স্যার করবো এখন? হ্যাঁ করেন স্যার, সমস্যা নেই। স্যার ওই যে ইনভেস্টমেন্টটা তো আমরা জানি নরমালি লং টার্ম হয়ে থাকে, আর জি, কিন্তু যদি হচ্ছে শর্ট টার্ম হয়ে থাকে যে কারেন্ট অ্যাসেটের ভিতরে থাকে ইনভেস্টমেন্টটা, তখন কি আমরা ওটা ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট হিসেবে ধরবো? ইয়েস, তখন ওটা ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট হবে। আমরা নিশ্চয়ই আপনি দেখবেন ক্যাশ ইকুইভ্যালেন্ট ডেফিনিশন আপনাকে দিয়েছি, সেখানে বলেছি যে উইদিন ক্যাশ লিকুইডিটি উই মে গেট ক্যাশ উইদিন শর্ট পিরিয়ড। দেখবেন যে এটা কি কোনো মানে 3 মাস বা 4 মাস এরকম কোনো লিমিটেশন আছে? আপনি ম্যাক্সিমাম 90 ডেজ। ইয়েস 90 ডেজ। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, তো আমরা মনে আপনাকে শিখিয়েছিলাম যে ইম্পর্টেন্স অফ ক্যাশ ফ্লো, এবং আমরা মনে ছোট করে বলেছিলাম টু প্রিপেয়ার বাজেট, টু প্ল্যান, এরকম ছোট করে বলেছিলাম মনে হয়, ফ্রম হোয়ার উই উইল গেট মানি এন্ড হোয়ার উই উইল স্পেন্ড আওয়ার মানি। ওকে, এরকম কিছু ইম্পর্টেন্স আমরা বলেছিলাম। এবং নরমালি এটা দিয়ে আমরা যেটা করি মূলত ওয়ার্কিং ক্যাপিটালের সাপোর্ট পাই। আপনি নিশ্চয়ই ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট যখন করেছেন আপনার একটা অঙ্ক করা ছিল এরকম মনে হয় যে ব্যাংকের কাছে আপনি লোন চাচ্ছেন, ওরা বলছে প্লিজ প্রোভাইড ইউর ওয়ার্কিং ক্যাপিটাল। তার মানে কি ওয়ার্কিং ক্যাপিটাল দেখে ওরা বোঝে যে আমাদের আসলে কাজের আমার ক্যাপাবিলিটিটা ওরা মানে করতে পারে, গেজ করতে পারে। ওকে স্যার, ফলে দেখা যায় কিন্তু ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মূল জায়গাটা হলো আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল। যদি আমি কোথাও সার্চ করতে যাই, নরমালি দে ওয়ান্ট টু গেট আওয়ার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। কারণ ওই যে আমরা গতদিন বলেছি যে প্রফিট হওয়া এক কথা আর ক্যাশ হওয়া কিন্তু আরেক কথা, নাকি স্যার? এবং আমরা একটা স্টেটমেন্ট দিয়েছিলাম এর মাঝে, এ কোম্পানি ইজ নাও স্টিল আর্নিং 25% প্রফিট বাট ইট ইজ আনএবল টু পে ইটস অব্লিগেশন। Is it right or not? Yes sir, it's right. It may right due to normally we keep our accounts under accrual basis, right sir? Okay, Yes sir. তো এইখানে আমাদের কিন্তু এই ক্যাশ ফ্লো ইম্পর্টেন্সটা রয়ে যায়। যাই হোক, তো আমরা মনে হয় এইভাবে আমরা গল্প করেছিলাম এবং এই গল্পটুকু আবার একটু মনে করে দিলাম। এবং আমরা আজকে আমাদের কিন্তু আজকের লেকচারে চলে যাব। এবং এখন আপনি স্লাইড দেখতে পারবেন স্যার। আমরা এতক্ষণ কিন্তু আসলে গত দিনের আলোচনাটা করছি শুধুমাত্র। আপনারা নিশ্চয়ই ঈদের আনন্দে ছিলেন, ঈদ ভালো কেটেছে, অঙ্ক ভালো হওয়ার কথা না। তো আপনারা এই মুহূর্তে আপনাদের হাতে আপনাদের পাশে কলম খাতা নিয়ে বসবেন। আমরা দুটো বড় অঙ্ক এবং এই দুটো অঙ্কই আমরা নিয়েছি আপনাদের টেক্সট থেকে, এবং আশা করি এইটা করলে আপনার অঙ্কের অন্তত 80% আপনার জন্য আপনার মানেই হবে, মানে ইউ মে আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, ওকে স্যার, তো একটু খাতাপত্র নিন, আমরা একটু স্লাইডটা আগে নিয়ে আসি, দেখি কি আছে। লেকচার 15।
আপনারা মনে হয় এখন দেখতে পাচ্ছেন স্যার? জি স্যার দেখা যাচ্ছে। এবার কিছু চলে আসে দেখবেন, you can see your application, you can see my application, and welcome to after Eid, welcome to the ICMM online class. আমরা ফর্মালি আর যাচ্ছি না স্যার, সময় কম। ওকে, আমরা মনে হয় আইএস স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো নিয়ে একটু গল্প করলাম, রিভিউটা যেটা হয়ে গেল, এই জন্য আমরা আর এটা নিয়ে কথা নেই। আমরা যেটা করব, next we'll go with mathematical problem. Today we have two problems. Number one, অঙ্কটা পড়বেন। আমরা কি করব, আমরা বরাবরের মতো যে কাজটা করব, আপনাকে এই অঙ্কটুকু লাইন বাই লাইন আমরা বুঝে নিব, ঠিক আছে স্যার? বুঝে নেওয়ার পরে আমরা অঙ্ক হাত দিব ইনশাল্লাহ। নিশ্চয় পড়তে পারছেন, আপনি দেখবেন পিনসার লিমিটেড, এটা আপনাদের বইয়েরই অঙ্ক। আপনার সম্ভবত প্রবলেম, এটা হলো সেলফ স্টাডি প্রবলেম যেটা আছে আপনাদের, ঠিক আছে, ওখান থেকে আমরা নিয়েছি। আগে অঙ্কটা দেখুন, বই পরে মিলিয়ে নেবেন। Here items given, sales revenue, cost of sale, that is an income statement. এখানে আইটেম কি কোনোটা অপরিচিত মনে হচ্ছে স্যার? এক নজর দেখে নিন। নিশ্চয়ই আমরা এই আইটেমগুলো সম্বন্ধে ধারণা আছে। আমরা টাকার অঙ্কগুলো পরে দেখে নেবো আবার, আমাদের একটু মনে হচ্ছে স্লাইডটা বড় বড় আকারে হয়ে গেল, আসছি সেখানে আবার হাইড করে দেই। নন কারেন্ট অ্যাসেট, প্রপার্টি প্ল্যান্ট, বরাবর আমরা যা পেয়ে থাকি, তাই তো স্যার? একটা রেগুলার বা আমাদের ফর্মাল আইটেম, পপুলার আইটেম, অল অফ দিস পপুলার আইটেম। এন্ড সাম আলাদা একটু দেখুন এখানে, আজকে আমাদের অঙ্ক কিন্তু দেখেন ডেফার্ড ট্যাক্সেশন আছে নাকি? ডেফার্ড ট্যাক্সেশন আছে এখানে? জি স্যার। ওকে, তার মানে দ্যাট ইজ, এটা লায়াবিলিটি পাশে আছে, তার মানে ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি হিসেবে আছে। ওকে, আলাদা করেই বলা আছে এখানে, ডেফার্ড ট্যাক্সেশন, ওভারড্রাফট সব আছে এখানে, নতুন কিছু নাই এখানে। আদার, আর এটা হলো নরমাল আমাদের, দিস ইজ রেগুলার ট্যাক্সেশন। হিয়ার দেয়ার আর টু টাইপস অফ ট্যাক্স, ওয়ান ইজ ডেফার্ড, another one normal tax. ওকে জি, টাকার অঙ্কগুলো আপনার, আমি আবারও বলি, পাশে বই থাকলে বইটা নিয়েও দেখতে পারেন, অ্যাডিশনাল ইনফরমেশন। এইটা নিয়ে গল্প এখন দেখুন। Profit from operation is after charging depreciation on the property, plant and equipment of টাকা 22 million and amortization of intangible asset 7 million. এটা আমরা জানি যে these two items will be adjusted, তাই তো স্যার? প্রফিট, ডেপ্রিসিয়েশন এবং আমরা অ্যামোর্টাইজেশন। এবং আমরা এর আগের দিনও গল্পের মতো করে বলেছিলাম, যেহেতু প্ল্যান্টের ক্ষেত্রে ব্যবহার করা হয় ডেপ্রিসিয়েশন এবং ইনট্যাঞ্জিবল ফিক্সড অ্যাসেটে ব্যবহার করা হয় অ্যামোর্টাইজেশন। ওকে, and both of these two normally cost, allocation of cost, right? জি স্যার। The revaluation reserve relates to wholly to property, plant and equipment. আমরা যেহেতু বইটা কি পাশে আছে স্যার আপনাদের? জি স্যার আছে। জি স্যার আছে। দেখুন তো রিভ্যালুয়েশন রিজার্ভটার কোনো চেঞ্জ আসছে কিনা অঙ্কে? কি রিভ্যালুয়েশন রিজার্ভ গত বছর ছিল নাকি এবছর নতুন হয়েছে? স্যার গত বছর ছিল না, এই বছর 251 টাকা। ওকে, এর অর্থ কি বলেন তো? এটা অর্থ হলো আমরা যে, এবং এটা বলেছে রিভ্যালুয়েশনটা টোটালি প্রপার্টি রিলেটেড, টিপিই রিলেটেড, তাই দেখুন তো প্রপার্টি। এর মানে হলো আপনাকে এইভাবে ভাবতে হবে, আমাদের যে প্রপার্টি প্ল্যান্টে যদি কোনো ইনক্রিজ ফিগার পাই, ওই ইনক্রিজ ফিগার সব ক্যাশে আসেনি। ইনক্রিজ ফিগারটা মধ্যে 291 টাকা আমরা মূল্যায়নে বাড়িয়ে রেখেছি। তার মানে যখন আমি ক্যাশ বের করব, যে আমরা ক্যাশ দিয়ে কত বাড়তি কিনেছি, তখন ওইটুকু মাথায় রাখতে হবে, রিভ্যালুয়েশন রিজার্ভটাকে অ্যাডজাস্ট করে দেখতে হবে কতটুকুন ক্যাশ দিয়ে কিনেছি। আমি কি বুঝাতে পেরেছি? ধরুন প্রপার্টি প্ল্যান্ট আমরা 400 মিলিয়ন আমরা বাড়িয়ে নিয়েছি, ধরুন আমার অঙ্কে দেখা যাবে 400 মিলিয়ন বাড়িয়ে নিয়েছি। তাহলে অঙ্ক যদি বলে যে 291 আমি রিভ্যালুয়েশন রিজার্ভ হিসাবে আসছে, রিভ্যালুয়েশন রিজার্ভ হওয়া মানে হলো আমি আমার চলতি বাজার দরের সাথে অ্যাডজাস্ট করে দামটাকে বাড়িয়ে নিয়েছি, ঠিক আছে স্যার? তার মানে এটা কিন্তু আমরা ক্যাশে কিনি নাই। তাহলে এমন যদি হয়, যদি পুরো বাড়তি 400 হয়, তার মধ্যে 291 কে আমরা ধরবো রিভ্যালুয়েশন রিজার্ভ, তার মানে বাকি 109 আমরা টাকা দিয়ে কিনেছি। আমরা একটু পরে দেখাবো স্যার এটা, সামান্য একটু বুঝতে পারছেন কিনা স্যারেরা? জি স্যার। ওকে ওকে, সেকেন্ড ওয়ান,
একজনে আমাকে এই এন্ট্রি সম্বন্ধে বলুন যে স্যার আমরা এটাকে এইভাবে ট্রিট করব। স্যার একটা ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিতে যাবে, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, জি আর হচ্ছে স্যার যদি হচ্ছে লস অথবা গেইন হয় সেটা হচ্ছে ইয়েস, এবং আমরা অপারেটিং এ আমরা যাবে। এখনই মনে হয় বুঝতে পারি লস না গেইন হবে। দেখুন ক্যারিং ভ্যালু কত ছিল? 424 24। বিক্রি করেছি কত? 250 250। 250 শিওরলি স্যার লস। কোম্পানি ইজ নাও সাফারিং লস। 174 টাকা লস। ওকে, sir. থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন আছে এখানে? নিশ্চয়ই না, নাই। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। মানে আমরা প্রত্যেকটা আইটেমকে একটু সেপারেটলি ভাবলে আপনার জন্য সুবিধা হয়। নাও থার্ড ওয়ান। স্যার 3 টাকা করে 25 মিলিয়ন শেয়ার ইস্যু করছে। ওকে ফাইন, তার মানে আমাদের হাতে টাকা ঢুকবে, অর্থাৎ 25 গুণ 3 75 মিলিয়ন টাকা শেয়ার ইস্যুর মাধ্যমে আসবে, তাই তো স্যার? স্যার এখন এই ব্রেকআপটা জরুরি না, আইদার ফ্রম ফেস ভ্যালু অর প্রিমিয়াম, আমাদের টাকার দরকার, বুঝছেন না? টাকা আচ্ছা। তাহলে আমি ধরবো 25 গুণ 3, 20 পয়সা হচ্ছে মূল গাছ আমার শেয়ারের দাম ছিল, 2 টাকা 80 পয়সা হলো প্রিমিয়াম এসছে, তার মানে টোটাল 3 টাকা করে ঘরে আসবে। এগুলো অবশ্য সব ওয়ার্কিং আমরা দেখাবো, যেটা আপনারা মুখে বলছেন সবটাই আমরা দেখিয়ে দিব ইনশাল্লাহ। কারো প্রশ্ন আছে স্যার এখানে? না স্যার। ওকে, আরো দুই একজন কথা বলুন। আমরা তো দেখছি আমরা দুই একজনের শুধু একটু সাউন্ড পাচ্ছি স্যার। ঠিক আছে, নাও উই হ্যাভ 61 পার্টিসিপেন্টস। অভিনন্দন, সবাইকে স্বাগত জানাচ্ছি। এন্ড দ্য নেক্সট ওয়ান, ডিভিডেন্ডস পেইড ডিউরিং দ্য ইয়ার। এটা কোন জায়গার আইটেম স্যার? ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। ফাইন্যান্স অ্যাক্টিভিটি। থ্যাংক ইউ। And now required prepare a statement of cash flow for Pinsar Limited 31st March 19. ওকে, তাহলে আমরা কিন্তু যে ক্যালকুলেশন করলাম, দেখি ক্যালকুলেশন গুলো মেলে কিনা। আগে আপনারা খাতা কলম ধরুন। ওয়ার্কিংস 1, ট্যাক্স এরটা একটু হিসাব করুন তো আপনি। অঙ্কে যেহেতু বই আপনার সামনে আছে, আমরা আসলে একটু বোঝার জন্য ছোটবেলার মতো যদি আমরা হিসাবগুলো টি ফরম্যাটে করি তাহলে সুবিধা হয়। কারণ আপনি দেখতে পারবেন আমার মূল অঙ্কে ট্যাক্স এর কিছু পেয়েবল আছে, অর্থাৎ 18-র কিছু বিগিনিং ব্যালেন্স আছে, আবার 19-এর এসে ব্যালেন্স আছে। তাহলে আমরা গতদিন একটা গল্প দিয়েছিলাম যে এই যে বাকি ব্যাপারগুলো যদি এরকম হয় ক্যাশ বের করতে হয়, তার মানে বিগিনিং এর সাথে আমরা যোগ করব হলো কারেন্ট ইয়ার যে এক্সপেন্স চার্জ করি, তার সঙ্গে আমরা কি করব? ক্লোজিংটা বিয়োগ। এনডিএস ক্লোজিং বিয়োগ দিব। আপনারা এইভাবে ভার্টিক্যালও করতে পারেন, যেহেতু আমরা গতদিন ভার্টিক্যাল শিখেছিলাম। আজকে কিন্তু আমরা জাস্ট দেখেন টি ফরম্যাটে নামানোর চেষ্টা করছি, দেখেন তো পছন্দ হয় কিনা একটু দেখুন, তাহলে আমরা একটু একবারে ক্লিয়ার হবে। এবং আমরা এইভাবে করলে হয় কি পুরো অ্যাকাউন্টিং এর যে কনসেপ্টটা আপনাদের একটু সুন্দর মাথায় রাখতে পারবো। নিশ্চয়ই আমরা শুরু করব ব্যালেন্স বিডি। দুইটা লেখা হয়েছে, একটা কারেন্ট অর্থাৎ আমরা যে ট্যাক্স এস্টিমেশন বলি, নরমাল যে ট্যাক্স সেটা কারেন্ট নাম দেওয়া হয়েছে, আর যেটা ডেফার্ড সেটাকে আমি ডেফার্ড দিয়ে এগিয়েছি। দেখুন কারেন্টের আমরা ডেবিট ক্রেডিট ব্যালেন্স, ডেফার্ডেড ক্রেডিট ব্যালেন্স। এবং যেহেতু অঙ্কে বলা আছে ইনকাম স্টেটমেন্টে আমরা কত চার্জ করেছি, নিশ্চয়ই আপনি ইনকাম স্টেটমেন্ট খেয়াল করুন, সেখানে 24 টাকা চার্জ করা আছে। এবং আমরা বায়ে নিয়ে আসছি হলো ব্যালেন্স সিডি এবং ব্যালেন্স সিডি ডেফার্ড, এইটারই ব্যালেন্সিং ফিগার এইটা। কিন্তু দেখুন তো মেলে কিনা স্যার। আবারও বলি, আপনি যদি মনে করেন স্যার এইভাবে করব না, আমরা বিগিনিং এর সাথে এটা যোগ করব, এন্ডিং দুটো বাদ দিব, দেখেন তো একই উত্তর আসে কিনা? একই উত্তর আসে। একই উত্তর আসে। আমরা একটু দুই ফরম্যাটে শিখলাম কেন, আপনি যখন কোনো বইতে ঢুকবেন, কোথাও ভার্টিক্যাল করেছে, কোথাও এই টি ফরম্যাট নিয়ে, অর্থাৎ আমাদের যেটা লেজার ফরম্যাট যেটা বলি এই ফরম্যাটে করেছে। কারো প্রশ্ন থাকলে করতে পারেন। ব্যালেন্স বিডি হিয়ার देयर আর টু টাইপস অফ। পরীক্ষার খাতায় আমার কোনটা করলে ভালো হবে? আপনার যেটা পছন্দ হবে আপনার। আপনার যদি সময় কম থাকে, আপনি যদি মনে করেন স্যার আমি ভার্টিক্যালে করলে আমার সুবিধা হয় করেন, আপনি যদি মনে করেন না এইভাবে একটু হরাইজন্টাল পাশাপাশি কি করবেন আপনার সুবিধা। ওকে, করে ফেলুন সাথে সাথে, আমরা একটু সময় নিচ্ছি কিন্তু এটার জন্য। এবং আমি চাই আজকে প্রায় প্রত্যেকে আপনারা অঙ্কটা হাতে হাতে করবেন যাদের সুযোগ আছে, আর যারা অন দা ওয়ে বা অফিস করছেন তাদের জন্য আমরা তাদেরকে কি করব, হ্যাঁ তাদেরকে আমরা তাদের মতো করে তারা চলবে। ঠিক আছে স্যার? হ্যাঁ,
উই উইল গো ফরওয়ার্ড ওয়ান আফটার অ্যানাদার। এই জন্য আমরা সবটা একবার আসছি না, এক একটা বের করছি। ট্যাক্সের হিসাবটা দেখুন, কারো সমস্যা হলে কথা বলবেন স্যার। আর আফটার কমপ্লিশন প্লিজ গিভ এ রেসপন্স। স্যার এখানে মানে যদি ভার্টিক্যালি করি তাহলে কারেন্টটা যোগ করে বিগিনিংটা বিয়োগ জি, জি। করব নাকি? হ্যাঁ, তখন এই কটা যোগ করবেন, এই ডান পাশটা পুরো যোগ করে 51 নামিয়ে ফেলবেন, আর এই সিডিটা যেটা দুটো আছে এই দুটো যোগ করে বিয়োগ করবেন। হ্যাঁ, ঠিক আছে স্যার। জি স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। তাহলে কি আগাবো স্যার? জি স্যার আগান। ওকে, জি থ্যাংক স্যার ইউ। আগান। And now intangible non-current asset, যে আমরা নন কারেন্ট অ্যাসেটের পিছনে নিশ্চয়ই দেখবেন, আপনি যদি আপনার মূল অঙ্কে যান দেখবেন পিপিই তে আমাদের কিন্তু 18 এবং 19 এর ব্যালেন্সের হেরফের আছে। তাহলে যে হেরফেরটা হলো ডিফারেন্সটা আমি কি করেছি, হয় আমি ক্যাশে কিনেছি বা ক্যাশে বিক্রি করেছি, তাই তো স্যার? জি স্যার। এবং কোশ্চেন বলছে অনেক ইনক্রিজ হয়েছে, তার মানে বিক্রি করার কথা তো বলা আছেই, ডিসপোজাল হয়েছে তারপরেও বাড়তি আছে, তার মানে বোঝা গেল আমরা কিছু কিনেছি, তাহলে আমরা যে কাজটা করব, ক্যারিং ভ্যালু পর্যন্ত রেডি করার পরে দেখব যে আমার 19 এর কত দাম হয়েছে, ডিফারেন্স টুকু আমরা বলবো যে আমরা কিনেছি। কিন্তু এখানে প্রবলেম আছে, আমরা কিন্তু প্রথম আলোচনায় বলেছিলাম বা বলেছি যে রিভ্যালুয়েশন রিজার্ভ তৈরি হয়েছে। এর অর্থ কি? আপনি বাজার মূল্যের সাথে অ্যাডাপ্টেবিলিটি এনেছেন, অর্থাৎ দামটা আমরা একটু ইচ্ছা করে বাড়িয়ে নিয়েছি, তাহলে পুরো যেটা বেড়েছে পুরোটাই কিন্তু ক্যাশে আমরা কিনতে পারিনি, নিশ্চয়ই আমরা ওখান থেকে বের করতে পারবো। দেখুন কিভাবে করেছি আমরা, একটু খেয়াল করুন। স্যার আমার আগের ইয়েটাতে একটু প্রবলেম ছিল স্যার, ওয়ার্ক ট্যাক্সে। এটা Tax, যে okay. প্রথম ব্যাংক এই 5 আর 25 এই অ্যামাউন্টটা কোথা থেকে আসলো স্যার? 5 আর 25, ও এটা ব্যালেন্সিং ফিগার। এই যে ব্যাংক বলতে এটা ব্যালেন্স লিখবেন, এটা ক্যাশ বা ব্যাংক, এই বি মানে ব্যালেন্সিং ফিগার। আমি স্যার হয়তো দেখি এখন ঠিক করা যায় কিনা স্যার। ব্যালেন্স এবার মনে হয় আপনার ঠিক থাকবে স্যার, দেখুন। এমন কি অঙ্কে দেয়া আছে স্যার? অবশ্যই না, এটা দেওয়ার থাকবে না তো স্যার, এটা তো আপনি বের করলেন। এই 5 কিন্তু দেখুন আপনি এখানে 51 হয় না স্যার, এই দুটো কিন্তু ব্যাংকে দেওয়া আছে। এটা 19 সালে, আবার বলি স্যার, সিডি ফিগারটা দেওয়া আছে 19 সালে, সিডি ফিগারটা দেওয়া আছে 19 সালে, আর বিডি দেওয়া আছে দেখুন 18 সালে, আর ইনকাম স্টেটমেন্টের মধ্যে এখানে 24 টাকা দেওয়া আছে স্যার। তাহলে কি হলো, দিস ইজ বিগিনিং ব্যালেন্স, পুরো বছরে আমার ট্রানজেকশন হয়েছে 24 টাকার। আমরা বলছি না ক্যাশে দিয়েছি, আমরা বলছি ট্রানজেকশন, মাথায় রাখবেন, নট ব্যাংক, আমি বলছি ট্রানজেকশন। তাহলে টোটাল 51 টাকার ট্রানজেকশন হচ্ছে, যার মধ্যে আমার বাকি রেখেছি আবার কত টাকা দেখুন তো, 42 আছে আর 46 টাকা বাকি রাখছি। তার মানে আমরা দিয়েছি কয় টাকা? ট্যাক্স বাবদ দিয়েছি, নগদ টাকা দিয়েছি 5 টাকা স্যার। এই অ্যামাউন্টটা স্যার ক্যাশ ফ্লোতে আসবে, এই 5 টাকা ক্যাশ ফ্লোতে আসবে। জি স্যার, আমরা যখন যাব যে ট্যাক্স, যখন আমরা অপারেটিং অ্যাক্টিভিটি যাব ট্যাক্স পেইড, কিন্তু এখন আমরা 24 টাকা বলবো না, আমরা বলবো কয় টাকা স্যার? 5 টাকা। ওকে, ওই যে আমরা বলেছি প্রথমে মাথায় রাখবো যে আমার ক্যাশ ফ্লোর মধ্যে আদার দেন ক্যাশ কোনো আইটেম যাবে না। ক্লিয়ার? এই জন্য আমরা প্রত্যেকটা আইটেমের ক্যাশ টু খুঁজে বের করছি। ওকে স্যার, জি মনে হয় আগাতে পারি স্যার আমরা। জি স্যার। ওকে, নাও ইনট্যানজিবল নন কারেন্ট অ্যাসেট। ট্যানজিবল নিয়ে গল্প নেই পরে, এটা হলো ইনট্যানজিবল, মানে যেটা ইনট্যানজিবল কাকে বলেছি স্যার? The assets, ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই স্যার, নাই, the assets which have no physical existence. Okay sir, only have some market value, এই তো স্যার। there is identifiable and not physical, not physical but some have identifiable, identifiable and have some market value. মার্কেট ভ্যালু থাকতে হবে না স্যার? মার্কেট ভ্যালু থাকতে হবে না? অবশ্যই মার্কেট ভ্যালু থাকতে হবে, কিন্তু এটা মানিটারি ভ্যালু নয়। মানিটারি ভ্যালু না, মার্কেট ভ্যালু থাকবে। থ্যাংক ইউ স্যার। ওদের টাকা বের করা যাবে টাকা বের করা পরে এক সময় ইনট্যানজিবল অ্যাসেটস থেকে স্যার টাকা বের করা যায়?
স্যার বিক্রি করলে হবে? অবশ্যই গুডউইল বিক্রি করি না আমরা স্যার? জি স্যার, Thank বিক্রি you, করলে sir. হবে। এবং আমরা পার্টনারশিপ করেছি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, গুডউইল ক্রেডিট করেছি না কিরকম স্যার? আবার শিখবো পরে ছোটবেলায়। নাও আসুন এবার দেখুন ইনট্যাঞ্জিবল অ্যাসেট। আপনি সহজে ভাবুন ব্যালেন্স বিডি। Normally for non-current asset we will start with our debit side. This is balance BD. Amortization কত করেছি এবছর? নিশ্চয়ই 7 টাকা করেছি। 7 টাকা। ওকে, এবং অঙ্কের ব্যালেন্স সিডি বের করা আছে অঙ্কের মধ্যে 19 সালে। এবার আপনি ব্যালেন্স করে দেখেন 50 টাকা আপনি ক্যাশে কিনেছেন এবার, তাহলে তাই না স্যার? কি প্রকাশ করে? ব্যাংক চলে গেছে না? এর অর্থ কি? নন কারেন্ট অ্যাসেট ডেবিট, ব্যাংক ক্রেডিট, তার মানে এটা ক্যাশ আউটগোয়িং স্যার, ক্যাশ আউটগোয়িং। জি স্যার। ওকে, তুলে ফেলুন এবং প্রশ্ন থাকলে পরে করবেন, আগে তুলে ফেলুন। আমি আপনাকে সময় দিচ্ছি 2 মিনিটস, স্টক করে ফেলেন। যাদের সুযোগ আছে আমার অনুরোধ থাকবে আপনি একটু হাতে হাতে অঙ্কগুলো করে ফেলবেন। আল্লাহু আকবার। ক্যালকুলেটর দিবা? আমার ক্যালকুলেটর দিয়ে কোনো দাম নাই না, নষ্ট হইলে হবে নাকি? এটা তো আমার ক্যালকুলেটর না, আমারটা কই? বাশির, আপনি একটু মিউট করে কথা বলেন, আপনার পার্সোনাল কথাগুলো আমাদের না শোনালেই ভালো হয়। আমরা মনে হয় এটা শেষ করতে পেরেছি স্যার, আগাবো? জি স্যার আগান। ওকে, থ্যাংক ইউ। আমি কিন্তু আবারও বলছি আজকে আমরা চাচ্ছি অঙ্কগুলো হাতে হাতে করে আপনার অন্তত 80% একটা কনসেপ্ট ক্লিয়ার হবে। এরপরে আপনি গো থ্রু সাম অ্যানাদার বুকস, অ্যানাদার টেক্সট, আমার মনে হয় আপনি ক্লিয়ার হতে পারবেন। আসুন নাও পিপিই, যেটা নিয়ে আমাদের একটু আজকে অল্প একটু নতুন আসবে, যেহেতু এখানে আমরা দেখেছি বা আমরা আলোচনা দেখেছি এখানে রিভ্যালুয়েশন রিজার্ভ এসছে। রিভ্যালুয়েশন রিজার্ভ বলছি আমরা উইদাউট গেটিং এনি ক্যাশ আওয়ার ভ্যালু অফ আওয়ার প্ল্যান্ট উইল বি ইনক্রিজড। টাকা পাবো না কিন্তু বেড়ে যাবে, তাই না স্যার? Please mute off all of your devices from your corner, dear participants. Now দেখুন একটু, আপনাদের সুযোগ দেইনি যে আপনি আগে করবেন, আগে আপনি দেখুন, আমার মতো করে আগে বুঝাই, এরপরে আপনি দেখুন, আমরা মিল করে দেই আপনাকে বুঝান। দিস ইজ ব্যালেন্স বিডি। এইটা কিন্তু কোথা থেকে পেয়েছি বলা লাগবে স্যার? এটা স্যার ব্যালেন্স শিট, ফাইন্যান্সিয়াল স্টেট পজিশন থেকে, পজিশন থেকে। এটা ফ্রম প্রিভিয়াস ইয়ার, রাইট? এন্ড দিস ব্যালেন্স সিডি ফ্রম আওয়ার কারেন্ট ইয়ার। দেখুন, ঠিক আছে স্যার? This balance BD from our previous year and balance CD current year, that is 19 সাল থেকে এটা নিয়েছি আর 18 সাল থেকে এটা নিয়েছি। গেল স্যার? ডেপ্রিসিয়েশন কত ছিল? 22 টাকা। 22 টাকা, ঠিক আছে। ডিসপোজালে কত আছে? 424 টাকার ক্যারিং ভ্যালুতে ডিসপোজাল করেছি, তাই না? জি স্যার। ওকে, তাহলে ডিসপোজালটা বলা মানে আমার প্ল্যানটাকে আমরা বের করে দিচ্ছি ঘরের থেকে। দেখুন এরপরেও আছে। এবার আসুন রিভ্যালুয়েশন রিজার্ভ কত বলেছিলেন আপনারা? রিভ্যালুয়েশন রিজার্ভের জার্নালটা কি হয় জানেন? জি স্যার। কি জার্নাল বলুন? রিটার্ন আর্নিংস ক্রেডিট হবে স্যার। সরি স্যার, রিভ্যালুয়েশন রিজার্ভ। সরি স্যার, এটা হবে অ্যাসেটস এ ডেবিট করতে হবে আর রিভ্যালুয়েশন কে ক্রেডিট করতে হবে। থ্যাংক ইউ স্যার। দেখুন তাই করেছি না, প্রপার্টি ডেবিট, রিভ্যালুয়েশন রিজার্ভ ক্রেডিট। তার মানে কি আমি যখন লেজার করব এটা ডেবিট পাশে বসবে না স্যার? জি স্যার। ওকে, দেখেন ডেবিটে বসে দিয়েছি। নাও ফ্রম দি 618 আওয়ার ব্যালেন্সিং ফিগার, আর কিছু না স্যার, দেখছেন? এইটা আপনি যদি ভার্টিক্যাল করতে যান তাও হবে, কিন্তু এইভাবে একটু সুন্দর হয়েছে। ব্যালেন্স বিডিসিডি লিখলাম, ডিসপোজাল ডেফিসিয়েশন ডাইনে ফেলে দিলাম, রিভ্যালুয়েশন রিজার্ভ আমার বায়ে ফেলে দিলাম। এবার আপনি ব্যালেন্সিং করলে পেয়ে যাবেন যে চলতি বছরে আমরা 618 টাকাকে ইনক্রিজ করেছি থ্রু ক্যাশ পারচেজ। এটা ওকে, দিস ইজ ক্যাশ পারচেজ। ওকে স্যার, তুলে ফেলুন স্যার। এখানে পারচেজ লিখলে হবে না স্যার?
এখানে না শুধু পার্সে লিখবেন কেন, ব্যাংক তো আপনার যখন জাবেদা হয় তখন কি হয়, আপনি যদি ক্যাশে কিনছেন না, আপনি তখন কি স্যার। জাবেদা করেন, প্রপার্টি ডেবিট, ব্যাংক ক্রেডিট করেন না স্যার, ব্যাংক স্যার। অর ক্যাশ। ওকে, আপনি ক্যাশ লিখলেও হবে, তুলে ফেলুন। আর আমরা এই অঙ্কটায় আমরা ওয়ার্কিং শো করে দিচ্ছি আগে, পরে যে অঙ্কটা ঢুকবো আমরা ওয়ার্কিংস আপনার হাতে রাখবো, সময় দেওয়ার পরে মিলিয়ে নিব ঠিক আছে না রাইট আছে, মানে সরি রাইট আর রং। তবে আবারও বলি, আপনি যদি ভার্টিক্যাল না করে অ্যাকাউন্টস দিয়ে করেন আপনার দেখবেন ইয়ে ক্লিয়ারটা থাকবে, কনসেপ্টটা ক্লিয়ার হবে। যেহেতু আমি জানি যে জার্নাল আমাদের অনেক দিন ধরে শিখে ফেলেছি, জার্নাল ক্লিয়ার হলেই এটা ক্লিয়ার থাকবে। Any question from anyone? স্যার রিভ্যালুয়েশনের 251 টাকাটা একটু রিভ্যালুয়েশন এটা দেখুন তো কোশ্চেনে আছে কিনা আচ্ছা কোথাও, আচ্ছা একটু জি, চলে স্যার। যান 19 সালে দেখবেন আপনার লায়াবিলিটিতে মনে হয় একটা রিভ্যালুয়েশন আছে, রিভ্যালুয়েশন রিজার্ভ। জি স্যার, ওকে, ওইটা জি, লিখেন স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। জি। একটু ডেপ্রিসিয়েশনটা একটু বুঝিয়ে দিবেন স্যার। এইটা দেখুন তো আছে না কোশ্চেনে, এটা তো আপনার ইয়েতে আছে, এডিশনাল ইনফরমেশন 1 আছে স্যার, একটু খুঁজে একটু যান কোশ্চেনের ভিতর পিছনে, আপনার বইতে যান, এটা বলা আছে এডিশনাল ইনফরমেশন নাম্বার 1, দুইটা কথা বলা ছিল, depreciation per plant 22 million and amortization for your non current assets 7 million। আপনি যখন অ্যাকাউন্টস করবেন আপনি এই ডেপ্রিসিয়েশনটাকে ডাইনে দিবেন না? জি স্যার। ওকে, জি। আগাই স্যার। জি স্যার। ওকে, প্রসিডস ফ্রম ইস্যু অফ শেয়ার নিশ্চয়ই মুখস্থ রাখার কথা, 25 মিলিয়ন শেয়ার আমরা 2 টাকা 80 আর 20 পয়সা হলো মূল দাম, আপনি মনে হয় 75 মিলিয়ন ঘরে আনতে পারবেন, শো করা হয়েছে শুধু। Proceeds from issue of shares. Okay. Please give response. স্যার 3 টাকা স্যার কিভাবে স্যার হলো স্যার এখানে? হ্যাঁ, এই তো সুন্দর। আপনার হাতে ক্যালকুলেটর আছে স্যার? স্যার 2 টাকা 80 পয়সা প্রিমিয়াম আর 20 পয়সা হলো শেয়ারের দাম, কত হয় মোট মিলে স্যার? 2 টাকা 80 তে ভাগ দেব। ভাগ দিবেন কেন? 2 টাকা 80 পয়সা তো পার শেয়ারে আপনি প্রিমিয়াম নিচ্ছেন। প্রিমিয়াম মানে কি বলেন তো স্যার? প্রিমিয়াম মনে আছে আপনার? হোয়াট ডু ইউ মিন বাই প্রিমিয়াম? শেয়ারের মূল্য হলো 20 পয়সা, জি। আর অতিরিক্ত মানে শেয়ারের অতিরিক্ত মূল্যে বিক্রি হচ্ছে 2 টাকা 80 পয়সা, এই টোটাল হলো 3 টাকা। 3 টাকা, থ্যাংক ইউ। করেছিলেন, তিনি কি বুঝেছেন? স্যার বুঝতে পারছি স্যার। And now the definition of premium is the excess value over our face value of a share, right? আপনারা কিন্তু একটু আবারও বলি, আপনাদের উদ্দেশ্যে সম্মান নিয়ে বলছি, শ্রদ্ধা নিয়ে বলছি, থিওরি গুলো একটু সুন্দর তৈরি করবেন, যেন কনসেপ্ট কিছু থিওরি নিশ্চয়ই আপনি দেখেন, অলমোস্ট 35 to 40 মার্কস কিন্তু থিওরি থাকে স্যার, দেখছেন কোশ্চেনে, প্রায় অঙ্কের কোশ্চেনে নাকি? আপনারা 100 মার্কস অঙ্ক পাচ্ছেন নাকি ইউ আর গেটিং অলমোস্ট 30 to 40 মার্কস থিওরি বেজ যে কোনো পরীক্ষায় স্যার? দেখুন তো হিসাব করে। স্যার অনেক সময় 60% ও থিওরি থাকে। হ্যাঁ, তার মানে কি আপনাকে গেস করার জন্য আসলে অঙ্ক আমরা সবাই এখন পারি দেখি। স্যার F1 এ 20% থিওরি। 20, ওকে ফাইন 20, এবং আমি দেখেছি কোশ্চেন মাঝে মাঝে আমার কাছে মনে হচ্ছে 35 থেকে 40 থিওরি চলে আসছে, স্যার বেশিও আসে মাঝে মাঝে। বেশিও আসে। তার মানে কি আপনাকে কিন্তু এই কনসেপ্ট গুলো ক্লিয়ার রাখতে হবে। তো ইতিমধ্যে আমরা যদি এখন জিজ্ঞেস করি যে স্যার হোয়াট ইজ অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং, নিশ্চয়ই আপনার মনে আছে না স্যার অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং? ওকে ফাইন, মনে আছে। এখন আপনাদের বলা হয় যে প্লিজ গিভ এক্সাম্পল অফ সাম ন্যাচারাল রিসোর্সেস, বলতে পারবেন না ন্যাচারাল রিসোর্সেস? জি স্যার, জি স্যার, টিম্বার সাম।
ওকে ওকে, থ্যাংক ইউ। এই তো বুঝে গেছে। যদি আপনাকে বলি স্যার এখনই বলেন তো, হোয়াট ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন ন্যাচারাল রিসোর্সেস এন্ড ইনট্যাঞ্জিবল অ্যাসেট? জি স্যার। কি বলবেন বলুন তো, এক কথায় বলুন তো, একটা মাত্র পার্থক্য বলুন। মানে ন্যাচারাল রিসোর্সের ফিজিক্যাল এক্সিস্টেন্সি Yes, আছে, thank you, আর sir. ইয়ার স্যার এক্সিস্টেন্সি নাই। This is the main Sir. difference. Okay, sir. স্যার আমার স্ট্র্যাটেজিটা ঠিক কিনা স্যার জানি না, আমি কোনটা? স্যার এখনো কোনো অঙ্ক করিনি স্যার, আমি খালি বই আচ্ছা। এই যে কাইজু ক্যামেলের এই যে নতুন এডিশনটা খালি রিডিং করতেছি, আচ্ছা আচ্ছা। আমি অঙ্ক করিনি স্যার। আমার কাছে আপনার বইটা নাই, এই জন্য আমার কোনো সমস্যা হচ্ছে স্যার। না না, ওই বইটা তো আমার না স্যার, ওটা ইনস্টিটিউটের টেক্সট বুক। আপনাকে জি স্যার, আমি have to সংগ্রহ করতে manage. পারি নাই স্যার বইটা এখনো। you have to collect or you have to manage, you have to purchase. Okay, sir. Now I am going fast forward. Okay. তাহলে আমরা কিন্তু বুঝে ফেলেছি 3 টাকা 25 করে 75, ফাঁকে একটু অন্য কথা বললাম যেটা আশা করি পরীক্ষায় কাজে লাগবে আপনাদের। And now our final presentation. দেখুন আমরা যদি যাই, আমরা উপরে এভাবে লিখে নিব, এবং আবারও বলি আপনাদের অঙ্কের উপরে একটু এরকম গোছানো সাজানো যেন থাকে। আমাদের দুঃখ লাগে যখন আমরা খাতাগুলো পাই, দেখি মনে হয় যেন আমরা খাতা, হয়তো আমার স্টুডেন্ট লাইফে তাই করতাম, খাতা রেখে দৌড় দিতে পারলে বাঁচতাম। এখন তো সাজেশন দিচ্ছি, মনে করছি তখন কত ভুল করেছি। তো আপনারা একটু সুন্দর করে লিখবেন, সে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো ফর দ্য ইয়ার এন্ডেড। ওকে, এরপর একটু পেন্সিল বা ইয়েদের শক কাটবেন, কাটার পরে আমরা দেখুন আপনারা শুরু করুন। আমি কিন্তু আইটেম একটু চেষ্টা করেছি, কষ্ট হলেও আমরা ওয়ান আফটার অ্যানাদার করে আনবো যাতে আপনাদের একটু সুবিধা হয়। আমরা কি এভাবে শুরু করি না, যে ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি, শুরু করি কি দিয়ে বলুন তো, প্রফিট বিফোর ট্যাক্স, দেন উই উইল অ্যাডজাস্ট সাম এলিমেন্টস। মনে আছে তো নিশ্চয়ই স্যার? এবং শুরু করব প্রফিট বিফোর ট্যাক্স দিয়ে। আপনি নিজেই শুরু করতে পারেন, আমি এক এক করে টাকার অঙ্ক লিখি। দেখুন 163 কোথায় দেওয়া আছে বলুন তো, from your income statement. Okay, অ্যাডজাস্টমেন্ট গুলো আপনি কিন্তু মুখস্থ করে ফেলবেন। অ্যাডজাস্টমেন্ট মধ্যে আপনি প্রথমে ভাববেন ডেপ্রিসিয়েশন, অ্যামortization, গেইন অর লস, নাকি স্যার? মনে আছে নিশ্চয়ই, দেখবেন ফিনান্স কস্ট, এনি ডিভিডেন্ড ইনকাম, এই আইটেম গুলো দেখুন তো, এগুলো কিনা আমার অঙ্কে যেগুলো আছে। আবারও বলি আপনাদের সুবিধার জন্য আমি একটু কষ্ট হলেও ঠিক বোর্ডে আমরা যেভাবে লিখি সেভাবে আপনাকে চেষ্টা করেছি। আইটেম আগে লিখেছি ডেপ্রিসিয়েশন, টাকার অঙ্ক পরে দিচ্ছি, অ্যামortization, লস অন ডিসপোজাল, ইন্টারেস্ট রিসিভেবল, ফাইন্যান্স কস্ট। দেখুন তো টাকার অঙ্কগুলো বের করেছি মনে হয় আমরা একবার, দেখুন তো এগুলো কিনা। আপনারা তুলে ফেলুন, সাথে সাথে তুলে ফেলুন, একটু কষ্ট হলেও। আপনাদের কষ্ট দিচ্ছি, আপনারা আমাকে আবার কোন রকম ইয়ে দিয়েন না, আশীর্বাদের বিপরীত কাজটা করেন না। হ্যাঁ, শুধু বলবেন স্যার যেন ভালো থাকে। আশীর্বাদের বিপরীত শব্দ কি আছে স্যার? আশীর্বাদের বিপরীত হলো ওই যে অভিশাপ হয় না স্যার? হয় না? আল্লাহ, থ্যাংক ইউ স্যার। স্যাটিসফ্যাকশনের বিরুদ্ধে যেমন ডিসস্যাটিসফ্যাকশন হয় না স্যার, জি জি, আশীর্বাদের বিপরীত শব্দ হয় না। আমি মনে করি থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ডেপ্রিসিয়েশন দেখুন 22, অ্যামortization 7, লস অন ডিসপোজাল। যেহেতু বড় অঙ্ক, এইগুলো আমরা কিন্তু একটু একবারেই অঙ্কের মধ্যে দেখাতে পারি, কারণ আপনি বলেছি পরীক্ষার সময় কম থাকবে। কোশ্চেন অনুযায়ী আমরা যে সময় পাই, আমরা অনেক দেরি, আমাদের সময় লাগে আসলে 3 ঘন্টা, আসলেই অনেক কষ্ট হয়। এই জন্য আমরা বাইরে দেখাই নাই, এখানে শো করেছি। ইন্টারেস্ট রিসিভেবল যেটা ইনকাম স্টেটমেন্ট আছে ওটাকে বের করে দিচ্ছি এখন, ফিনান্স কস্টকেও বের করে দিচ্ছি। আবার একটু বলি, বের করা মানে যোগ বিয়োগ না, বের করা মানে হলো আপনার ইফেক্টটাকে হিসাব করবেন, যে ইন্টারেস্ট রিসিভেবল, ইন্টারেস্টটা যোগ হয়েছিল আয়ের মধ্যে, এই জন্য বিয়োগ করছি, আর ফিনান্স কস্টটা বিয়োগ হয়ে আইটেম ছিল, ফলে তাকে কিন্তু যোগ করছি, তাই না স্যার? আফটার অ্যাডজাস্টমেন্ট উই উইল গেট, কি পাবো বলুন তো স্যার? অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জ। আবারও বলি স্যাররা, এই নামগুলো কিন্তু একটু মুখস্থ রাখবেন, আর এই নামগুলো আমি দেই নাই, এইটা পুরো IAS 7 আপনাকে প্রেসক্রাইব করেছে যে আপনি এই ফরম্যাটটা ব্যবহার করুন, ঠিক আছে স্যার? এবং কোশ্চেনে বলে দেওয়া হবে যে কমপ্লায়েন্স উইথ ইওর, মানে ম্যাচ উইথ ইওর IAS 7। ওকে, যোগ বিয়োগ করলে দেখুন এইটা হবে, আপনি একটু ক্যালকুলেটরে মিলিয়ে নিতে পারেন। স্যার ইন্টারেস্ট রিসিভেবলটা মাইনাস ফিগারে দেখার মতো?
আচ্ছা, এবার আপনি ভাবুন তো, আমরা যখন ইনকাম স্টেটমেন্টে তাকে কি আমরা দেখিয়েছি কি বলুন তো, আয় হিসাবে দেখিয়েছি না? তো এটা কি আপনার অপারেটিং আয় বলুন তো একটু স্যার? আপনি কোথাও হয়তো লোন দিয়েছেন, সেখান থেকে সুদের টাকা পাচ্ছেন, সেটা কি আপনার অপারেটিং ইনকাম হবে? না স্যার। ওটা আপনার বিনিয়োগের ইনকাম না? না, যিনি প্রশ্ন করলেন তিনি একটু যদি বোঝেন আমার জন্য সুবিধা হয়। যিনি প্রশ্ন করলেন যে ইন্টারেস্ট রিসিভেবলকে কেন আমরা এখান থেকে এলিমিনেট করছি, আমাকে আপনি যখন ইন্টারেস্ট রিসিভেবল শো করেছেন ইনকাম স্টেটমেন্টে, দেখুন আয় হিসাবে দেখিয়েছেন, বাট ইজ ইট ইওর অপারেটিং ইনকাম? না স্যার। নো, ইট ইজ ইওর ইনভেস্টমেন্ট ইনকাম। আমরা একে তো ফেলে দিব না, একে পরে গিয়ে পরের ধাপে ওকে মিলিয়ে নিব। ওকে স্যার? জি। ওকে, এবার চলে আসছি আপনার অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জ। ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জ নিশ্চয়ই আপনার হাতে ইয়ে আছে, ব্যালেন্স শিটটা আছে, দেখবেন। ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জ বলতে আমরা যে কাজটা করব, চেঞ্জ অফ ভেরিয়াস কারেন্ট অ্যাসেট এন্ড কারেন্ট লায়াবিলিটি। দেখুন তো কি কি কারেন্ট অ্যাসেট আছে আপনার ওখানে বা কারেন্ট লায়াবিলিটি আছে। নিশ্চয়ই এই কটা আছে, আমি যেগুলো লিখেছি দেখুন। ইনভেন্টরি আছে, ট্রেড রিসিভেবল আছে, আর ট্রেড পেয়েবল আছে। ইনভেন্টরি কি ইনক্রিজ করেছে? যদি আপনার অঙ্কটা পাশে নিয়ে দেখেন একটু, নিশ্চয়ই ইনভেন্টরি ইনক্রিজ করেছে ফ্রম 128 to 246। দ্যাট ইজ, জি স্যার। it will create your cash outflow or inflow? ইনভেন্টরি ইনক্রিজ করে ক্যাশ আউটফ্লো করে, অর্থাৎ আমি আরো টাকা বিনিয়োগ করে রাখছি ইনভেন্টরির মধ্যে। ট্রেড রিসিভেবল, ওখানেও বিনিয়োগ বেশি হয়ে আছে এখন। ডিক্রিজ ইন ট্রেড পেয়েবল, আমি টাকা পরিশোধ করেছি, তার মানে আমি একটি বেশি ভালো মানুষ, অন্যের টাকা দিয়ে দেই কিন্তু আমার টাকা বাকি রাখি। কি বলেন? টাকা আউট হয়েছে স্যার। সবগুলাই মাইনাস। সবগুলোই মাইনাস। ওকে, থ্যাংক ইউ, বুঝে ফেলছি। দেখুন তো, সবগুলো মাইনাস লিখেছি, আপনার হাতে লিখে ফেলুন। and this final figure will be our, কি হবে বলুন তো স্যার? এই আইটেমগুলো যোগ বিয়োগ করলে কি হবে স্যার? নিশ্চয়ই এই নাম হবে, দেখুন, ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন। ক্যালকুলেটরে যোগ বিয়োগ করে দেখেন কি হয়। যদি কখনো এমন হয় একটা অঙ্ক দিল, শুধু বললো প্লিজ ফাইন্ড ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন, আমি তখন এখানে থেমে যাব। হয়তো হতে পারে 4 মার্কের একটা প্রশ্ন দিতে পারে কোনো অঙ্কের মধ্যে দিয়ে। এবার জানি কি করবো স্যার বলুন তো? ইনভেস্টমেন্ট স্যার। নো নো নো, এরপরে আমাদের ট্যাক্স আর ইন্টারেস্ট পেড করতে হবে। এটা তো শেষ হয়নি, এখানে শেষ হয়নি। থ্যাংক ইউ স্যার, এই তো ভুলে গেছি। কি কি আসবে বললেন বলুন তো? ইন্টারেস্ট পেইড এন্ড ইনকাম ট্যাক্স পেইড। টাকার অঙ্কটা আমরা নিশ্চয়ই বের করা আছে, আমরা সেটা নিয়ে এসেছি। ফিনান্স কস্ট, এই যে 55 টাকা না 55, কিন্তু এইটা যিনি বলেছেন স্যার সরিয়ে ফেলছি, দেখুন তাকে নিয়ে নিলাম। বলতে পারেন স্যার ইমপ্যাক্ট তো 0 হলো না? জি স্যার, আমি আসলে একটা ক্লাস মিস করছিলাম, দ্যাটস হোয়াই একটু প্রবলেম হচ্ছে। আমি যতটুকু বুঝতেছি স্যার, যে ইনকাম স্টেটমেন্টে মানে কিছুটা ভুল দেয়া থাকে নাকি? না না, ঠিক ভুল না, নন ক্যাশ আইটেম থাকে স্যার। আমরা এটাকে সাজিয়ে নিব। আমাদের কাজ হলো শুধু ঠিক ক্যাশের মাথায় চিন্তা করে আবার ওই 3টা অ্যাক্টিভিটিতে ইউ হ্যাভ টু কনসিডার অপারেটিং অ্যাক্টিভিটি, ইনভেস্টিং এন্ড ফিন্যান্সিং। মানে ওরা করেছে কি, অপারেটিং প্রফিটের মধ্যে যেমন যেটা বলেছিলেন আপনি, ইন্টারেস্ট রিসিভেবল দিয়ে রাখছে, এটা ইট ইজ ইওর ইনভেস্টিং অ্যাক্টিভিটি। আমরা যেটার মধ্যে যাবে ওটাতে ঢুকাই দিতে হবে। আমরা তো তাকে রিঅ্যারেঞ্জ করব, ঠিক আছে না স্যার? জি জি, বুঝতে যেমন করে আমি বলেছিলাম, আপনি যদি গত ক্লাসে ছিলেন না, উদাহরণটা আপনাকে দেই। আপনি কি বাজার করেন কখনো থলে ভরে? জি স্যার। এক থলেতে সব নিয়ে আসলেন, আলাদা করা ছিল না। বাসায় এনে রান্নাঘরে খুব জোরে ফেলেন না? রোদ্দুরতে যদি আসেন স্যার, বাজার ঘাটে আসলে তো গাটা ঘেমে যায়। এরপরে রান্নাঘরে ফেললেন থুপ দিয়ে, এরপরে কি বলেন? আছে নাকি ঘরে বলার মতো কেউ আছে স্যার? না স্যার, এখন নাই। ও তাহলে ঠিক আছে স্যার, আপনি এখনো আল্লাহ দিলে করার সুযোগ এখন আসে নাই স্যার। আমরা এখনো প্রায় করি এরকম, ধূপ ধাপ করে ফেলি। হ্যাঁ হ্যাঁ, এটাকে আলাদা করে রাখো, অর্থাৎ পটলগুলো আলাদা করো, ঝিঙ্গে আলাদা করো, বরবটি আলাদা করো, এরকম করি না স্যার আমরা আসলে এই কাজটাই করছি। আমাদের কাছে অ্যামালগ্যামেট যে এন্ট্রিগুলো আছে, আমরা অপারেটিং এ ভাগ করে ফেলেছি এই স্ট্রাকচারাল ওয়েতে। নাও উই উইল গো ফর আওয়ার ইনভেস্টিং অ্যাক্টিভিটি। ওকে স্যার? And this final will be our net cash from operating activities. This is the final position of our
ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। আশা করি কোনো কোশ্চেন নেই আপনাদের। আবারও বলি, এই ছক কিন্তু মুখস্থ রাখতে হবে। আমরা যারা কাজটা করি অঙ্ক পেয়ে পড়ে পড়ে খুঁজি, আমরা আসলে এই আইটেম অনুযায়ী খুঁজে নিব অঙ্ক থেকে কোথায় কোনটা আছে, তাহলে আপনার কষ্ট কম হবে। এই আইটেমগুলো একদম একদম থ্রু দি দিস প্রবলেম, থ্রু দ্য সলিউশন, ফ্রম ফার্স্ট টু লাস্ট, এই পর্যন্ত আপনি আইটেম পুরো মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে, আমি এখনো মুখস্থ করি, কোনো মনে না থাকলে আগে মুখস্থ, পরে দেখবো না হলে গিয়ে কি হয়। ওকে স্যার, আগাচ্ছি একটু। ফাইন্যান্স কস্ট কে ইন্টারেস্ট পেইড হিসেবে ইয়েস ইয়েস, নরমালি আমি বলি আমাদের এই বইতে শুধু না, প্রায় সব বইতে এখন ইন্টারেস্ট এক্সপেন্সটাকে আমরা ফাইন্যান্স কস্ট বলি, যেটা অনেক ব্যাংকে ব্যবহার করে। প্রায় এখন কস্ট অফ ফান্ড দেখবেন, অনেক ব্যাংকে গেলে বলে কস্ট অফ ফান্ড। ওকে ওকে, নাও ক্যাশ ফ্রম ইনভেস্টিং। ইনভেস্টিং তো মুখস্থ হয়ে যাওয়ার কথা। আমাদের কি কাজ করেছি নিশ্চয়ই মনে আছে, কি করেছি বলুন তো? একটা ডিসপোজাল আছে, নিশ্চয় একটা ডিসপোজাল আছে। হ্যাঁ দেখুন, তারপরে আমি আইটেম দেখাচ্ছি। সেকেন্ড ওয়ান, আমরা কিন্তু কিছু কিনেছি, ট্যানজেবল কিছু কিনেছি, পিপিই, এবং কিছু ইনট্যানজেবলও কিনেছি। আর হলো আমার কিছু ইনভেস্টমেন্ট ইনকাম আছে, ওই যে ইন্টারেস্ট ইনকাম, আমরা মনে হয় সেগুলো লিখেছি। দেখুন, পারচেজ অফ প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট, ওই যে 618, নিশ্চয় টাকা চলে যাবে, এই জন্য আমরা ব্র্যাকেট দিয়েছি। নেক্সট ওয়ান, পারচেজ অফ ইনট্যানজেবল, টাকা চলে যাবে। পারচেজ অফ ইনভেস্টমেন্ট, এখন দেখুন ইনভেস্টমেন্টের একটা 18 সালে মনে হয় 68 আছে, 69 সালে 19 সালে 69 আছে। এর মানে কি আমি চলতি বছরে আরো 1 টাকা ইনভেস্টমেন্টে নিয়ে গেছি নাকি স্যার? জি স্যার। ওকে, প্রপার্টি প্ল্যান্ট কিনেছি 250 টাকার, যেটা আমরা ওয়ার্কিং 3 তে দেখিয়েছি মনে হয়। ইন্টারেস্ট রিসিভ, ওই যে স্যার দেখুন 79 কে সরিয়ে রাখছিলাম ওখান থেকে স্যার, এই 79 এই চলে আসছে এখন ইনভেস্টিং এর মধ্যে। এইটা যোগ বিয়োগ করলে ফাইনালি উই উইল গেট আওয়ার নেট ক্যাশ ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। আমি আবারও বলি, এর আইটেম সবগুলোই আগের আলোচনায় আছে, শুধু এইটা ছিল না স্যার। এটা আমি আবারও বলে দিচ্ছি, আপনাকে কিন্তু চোখ কান খোলা রাখতে হবে। অর্থাৎ আপনি যখন অঙ্কটা আনবেন, প্রত্যেকটা আইটেমের আপনাকে দুটো ইয়ারে কম্পারিজন দেখতে হবে। এই ইনভেস্টমেন্ট নিয়ে বাইরে কিছু বলেছিল না, কিন্তু আমাকে বুঝে নিতে হবে 68 যদি 69 এ রান করে, একটা ঘটনা তো ঘটছেই ওখানে নাকি? 68 থেকে রান করে 69 এ যাওয়া মানে এই 1 টাকার একটা ঘটনা ঘটছে, কিছু বলা নেই, আমরা ধরে নিব এটা আমাদের ক্যাশ পারচেজ করা হয়েছে। ওকে স্যার, স্যার কি আগাবো স্যার? জি স্যার, আগান। ওকে, থ্যাংক ইউ স্যার। নাও আওয়ার ফিন্যান্সিং অ্যাক্টিভিটি। ফিন্যান্সিং অ্যাক্টিভিটি নিশ্চয়ই আপনাদের মনে থাকবে, আমরা ডিভিডেন্ড দিয়েছিলাম একটা, অঙ্কের শুরুতে বলা ছিল। এরপরে আমরা নিশ্চয়ই ইস্যুয়েন্স অফ শেয়ার দেখানো আছে। এরপরে আপনি দেখবেন যে 2 ইয়ারের কম্পারিজনে কোনো ডেপ্টের রিডিমশন আছে কিনা, রিডিমশন দ্যাট ইজ রিপে, অথবা কোন রকম ইস্যুয়েন্স আছে কিনা, এটা পাওয়া যাবে হলো 2টার সময়ের পার্থক্য করলে। প্রসিডস ফ্রম ইস্যু অফ শেয়ার, টাকা পেয়েছি 75 প্লাস হয়ে গেছে। লং টার্ম বরোয়িং, আপনি দেখুন 2 ইয়ারের মধ্যে ডিফারেন্স আছে। হ্যাঁ, লোন লং টার্ম যারা লোন নিয়েছে, দেখুন আপনার অঙ্কে চলে যান, মূল অঙ্কে টেক্সটে চলে যান, ডিভিডেন্ডস পেইড দেখুন, and finally we will get our net cash from financing activity. আবারও বলি, এখানে কিন্তু আমাদের আলোচনার বাইরে মাত্র এই লোকটা ছিল। বরোয়িং যে আমাদের ফিগারটা আছে, এটা আমি আবারও বলছি, যেটা ডিফারেন্স বিটুইন টু আইটেমস বেসড অন 19 and 18, two figures based on this item of 19 and 18, 18 এবং 19 সালের এই একই ঘটনার দুটো ফিগারের মধ্যে পার্থক্য শুধু। ওকে, তাহলে আমরা কয়টা আইটেম পেলাম বলুন তো? মূলত 3টা, অপারেটিং ক্যাশ পেলাম, ইনভেস্টিং ক্যাশ পেলাম, আর হলো ফিন্যান্সিং ক্যাশ পেয়েছি। যদি এই 3টাকে আমরা ইয়ে করে ফেলি, কম্পোজিট করি, দেন উই উইল গেট আওয়ার ইনক্রিজ অর ডিক্রিজ অফ ক্যাশ।
নেট ইনক্রিজ ইন ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, এখানে আপনি যাই লিখুন সমস্যা নেই, যদি ডিক্রিজ ঘটে আপনি ব্র্যাকেট দিলেই প্রকাশ করবে, ঠিক আছে স্যার? নেট ইনক্রিজ ইন ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, স্যার এখানে তো ডিক্রিজ এই জন্য আমরা মাইনাস দিয়েছি না। আপনি আবারও বলি, এখানে প্রফিট লিখে যদি ব্র্যাকেট দেন এটা লস ইন্ডিকেট করে, ইনক্রিজ লিখেছেন কিন্তু এখানে ব্র্যাকেট দেওয়া মানে আসলে নেগেটিভ ইনক্রিজ, সমস্যা নাই, আপনি ডিক্রিজ লিখলেও হবে এখানে। আচ্ছা ওকে স্যার, এবার আপনি সহজ বুদ্ধি কি শিখেছিলাম, এই আইটেমের সাথে যদি 18-র ব্যালেন্সটা যোগ করা যায় আমরা তখন 19-এর ব্যালেন্সটা পেয়ে যাব, এবং এইটা যদি মিলে যায় আমরা একটু কি দিব, হুররে হুয়া দিব, ঠিক আছে? আমরা অঙ্ক মোটামুটি ঠিক করেছি স্যার, নিয়ে আসি দেখুন। বিগিনিং পিরিয়ড, এখন আপনি বলতে পারেন স্যার এখানে কি একটা ঘটনা ঘটছে কেন? স্যার ওভারড্রাফট আছে। ইয়েস, এই জন্য দুটোকে অ্যাডজাস্ট করে ফাইনাল ফিগার দিয়েছি, ঠিক আছে স্যার? তাহলে এটা যোগ বিয়োগ করলে আপনার যেটা পাবো সেটাকেও আমি দেখেন, এটা যোগ করলে 187 হয়, আবার এন্ডিং এর প্লাস মাইনাস করলেও দেখুন 187 হয়। স্যার ওভারড্রাফট করলে কি অফসেটিং করা যায়? জি, এটা ঠিক অফসেট আমরা করছি না, এটা আমরা ফিগারটা শো করছি, কারণ আমরা তো জানি না যে এই 104-এর মধ্যে আসলে কোনটা ক্যাশ বা কোনটা ক্যাশ ইকুইভ্যালেন্ট, উই ডোন্ট নো অ্যাবাউট দিস, ঠিক আছে স্যার? ওই জন্য আমরা জাস্ট এটাকে অ্যাডজাস্ট করেছি, এটাকে অফসেটিং না। অফসেটিং কখন হয়? অফসেটিং হয় যখন আপনি কোনো অ্যাকাউন্টস এর ডেবিট এবং ক্রেডিটে গিয়ে চাপ দেন, যখন একটা ব্যালেন্স শিট নামাচ্ছেন, ধরুন আপনি যখন অ্যাকাউন্টস পেয়েবল অ্যাকাউন্ট রিসিভেবল কে প্লাস মাইনাস করছেন, এটা হচ্ছে অফসেটিং। আর যখন আপনি অ্যাকাউন্ট রিসিভেবল থেকে ব্যাড ডেট বাদ দিচ্ছেন, এটা হলো অ্যাডজাস্টমেন্ট করছেন স্যার। আমি বুঝাতে, ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। তাহলে কি আমরা কি মোটামুটি একটু ক্লিয়ার স্যার? জি স্যার। ওকে ফাইন, আমরা প্রত্যেকটা আইটেম কিন্তু এইভাবে ভাববেন, দেখবেন যে কষ্ট কম হবে। পুরো অঙ্কটা একবারে ভাবলেই কষ্ট বেশি, আমরা এক একটা আইটেম করে ভাবছি। আর নাও উই আর গোয়িং ফর আওয়ার সেকেন্ড প্রবলেম, এটাও আমরা টেক্সট থেকে নিয়েছি, এখানেও অঙ্কে অনেক বড় অঙ্ক। আপনার অঙ্কটা পড়বো আমরা এখন, অঙ্কটা পড়ে সাজিয়ে ফেলবো, আলোচনা করব। আফটার মাগরিব প্রেয়ার নরমাল উই উইল সলভ দিস প্রবলেম as early as possible. ওকে স্যার, দেখুন এবার আমরা শুরুতে বলেছি কম্প্রিহেন্সিভ প্রবলেম। কম্প্রিহেন্সিভ মানে কি? বিশদ নাকি স্যার? কম্প্রিহেন্সিভ মানে মনে হয় বিশদ, হ্যাঁ স্যার? হ্যাঁ, এক্সট্রাক্ট মানে কি স্যার? এখানে একটা শব্দ ব্যবহার করেছি, বলেন তো এক্সট্রাক্ট মানে? এক্সট্রাক্ট আহরণ করা না স্যার? ইয়েস, আহরণ করা, তুলে আনা। থ্যাংক ইউ স্যার। স্যার কিন্তু এই যে ইনকাম স্টেটমেন্ট এন্ড কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্ট স্যার, এই দুইটার মধ্যে স্যার একটু আমার হ্যাঁ জানার আগ্রহ ছিল স্যার। আচ্ছা, সাধারণত যেটা আমরা ইনকাম স্টেটমেন্ট যখন করি আমরা ওই ইনকাম ফ্রম অপারেশন পর্যন্ত থাকে, আর কম্প্রিহেন্সিভ যখন ব্যবহার করা হয় আসলে এখন IAS 7 বলছে, রিভাইজড 1 বলছে ইউ মে ইউজ ইনকাম স্টেটমেন্ট অর কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্ট। যদি আপনি টেক্সটে যাবেন IAS 1, যেটা নিয়ে আমরা গল্প করেছিলাম মনে হয় চ্যাপ্টার 5 বা কোথায় জানি গল্প করেছিলাম, সেখানে এর আগে একটা লেকচারে। তো ইনকাম স্টেটমেন্ট যখন হয়, আমরা মূলত ইনকাম স্টেটমেন্ট হলেও এখন কম্প্রিহেন্সিভই ওটা ব্যবহার করা হয়, কারণ আমরা নিশ্চয়ই নন অপারেটিং ইনকাম শো করি, আদার ইনকাম শো করি না স্যার? জি স্যার। এই জন্য এখন আর আপনার তথ্য পার্থক্য মনে হলো আমরা যেন অঙ্ক করি কোনো পার্থক্য তৈরি হবে না। ওকে স্যার, আপনি ইনকাম স্টেটমেন্ট লিখলেও হবে, কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্ট লিখলেও হবে। ইদানিং দেখবেন বিভিন্ন প্রতিষ্ঠান তার যে ব্যাংকে বিভিন্ন যে প্রচার মাধ্যমে তাদের আনঅডিটেড যে স্টেটমেন্ট গুলো দেয়, ওরা প্রায় দেখবেন লেখে কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্ট, ঠিক আছে? আর শুধু ইনকাম স্টেটমেন্ট কেউ লেখে, কেউ প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট লেখে। দেয়ার ইজ নো ম্যান্ডেটরি আইটেম অ্যাবাউট দিস। স্যার আমরা যখন রিভ্যালুয়েশন রিজার্ভ অ্যাড করি মানে আদার ইনকাম থাকে, তখন কি সেটা কম্প্রিহেন্সিভ ইনকাম হয়? হ্যাঁ, কম্প্রিহেন্সিভ মানে আসলে বিশদ। আপনি যখন আরো সব দেখাচ্ছেন সুন্দর করে, তখন আসলে মূল নামটা হয়ে যায় তখন কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্ট, ঠিক আছে? এক্সট্রাঅর্ডিনারি আইটেম দেখাচ্ছেন, যেমন আপনি রিভ্যালুয়েশন রিজার্ভ দেখাচ্ছেন, ডিবেঞ্চার ইনস্ট্রুমেন্টের যদি কোনো ফরেন ট্রান্সলেশন থাকে বা কোনো ট্রান্সলেশন গেইন থাকে, ফরেন ট্রান্সলেশন লস থাকে, এগুলো দেখানো হয়। স্যার ওটা নিয়ে পরে গল্প করবো, সুযোগ আসছে স্যার, আজকে কথা বললে
প্রশ্ন ছিল স্যার। ওকে স্যার বলুন। স্যার এই তিনটা অ্যাক্টিভিটিস এর ম্যাথ করার পরে, সলিউশন করার পরে, মানে আমরা ধরেন আইটেম গুলো ঠিকভাবে লিখে সবকিছু করলাম, জি জি। কিন্তু স্যার ক্যালকুলেশন যদি না মেলে জি, তাহলে কি স্যার এখানে মার্কস দেয় স্যার? হ্যাঁ হ্যাঁ আমরা দেই, আমি ব্যক্তিগতভাবে, কারণ আমরা অঙ্কটা দেখি যে আপনি আপনার সিস্টেমটা, প্রসেসটা জানেন কিনা, ডু ইউ নো সাজানো দা ঠিক প্রসেস, থাকলে কি? ইয়েস আপনি সিস্টেমটা বোঝেন কিনা। টাকার অঙ্কটা জরুরি না, কারণ ওটা আপনি ক্যালকুলেটর এত ভুল করেছেন, স্লিপ অফ পেন হয়েছে, হতে পারে না, কিন্তু আমি দেখি না আপনার আইটেম গুলো ঠিক আছে, ধারণা ঠিক আছে, আমরা সেভাবে ইনস্ট্রাক্টেড, আমরা কিন্তু সেভাবে এগিয়ে যাই, সমস্যা নেই স্যার। ওকে, and this is our figured given sales revenue, এটা নিয়ে কোনো গল্প আমার করার সুযোগ নেই, every items are popular। আমরা মূলত কথা বলবো হলো আমাদের অ্যাডিশনাল নিয়ে, ফিনান্সিয়াল পজিশন নিয়ে কোনো গল্প নেই, এটা অঙ্কের মধ্যে দেখা যাবে, এটা পুরো অঙ্ক শো করা হয়েছে, এটা নিয়ে কথা নেই। অ্যাডিশনাল ইনফরমেশন, ফার্স্ট ওয়ান, profit from operation is after charging depreciation on property plant equipment। 450 টাকা আপনি ডেপ্রিসিয়েশন চার্জ করার পরে প্রফিট বের করা আছে, তাহলে কি দাঁড়ালো? 450 টাকা কোথায় যাবে স্যার? মাইনাস হবে স্যার, মাইনাস হবে কোথায়? অ্যাডজাস্টমেন্টে যাবে, ওই নেট প্রফিটে মাইনাস হবে না প্লাস হবে স্যার? স্যার অপারেটিং অ্যাক্টিভিটিস এর প্লাস হবে। প্লাস হবে, ওকে, আমরা আসলে সহজে বলবো অ্যাডজাস্ট হবে, প্লাস হবে। হ্যাঁ থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। সেকেন্ড ওয়ান, স্যার এখানে তো কোনো গেইনও হয় নাই, লসও হয় নাই। শিওর শিওর শিওর, নো লস নো গেইন। ওকে ফাইন, থ্যাংক ইউ স্যার। তাহলে একটা এন্ট্রি তো ঢুকবে, কোথায় যাবে বলুন তো? স্যার ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এ। ইয়েস, কোনটা কত? ইনভেস্টমেন্ট খালি শুধু সেলটা যাবে স্যার 20 টাকা। হ্যাঁ ইয়েস, আমরা যখন অঙ্ক পড়ে হয় কি, আমরা তখন একটু কনফিউজ হয়ে যাই, 60 কি করব 80 কি করব, কোনো দরকার নেই, আমি দেখলাম লাভ লস হয় নাই, তার মানে এটা আমার ইনকাম স্টেটমেন্টে যায় নাই, তাই তো স্যার? জি স্যার। যেহেতু আমি বিক্রি করেছি, তাহলে এটা আমার ইনভেস্টিং এ যেতেই হবে। ওকে, থার্ড ওয়ান, ক্যাশটা স্যার 1000 টাকা আউট হবে ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিজ এর মধ্যে, জি 1000 টাকা দিতে হবে স্যার। এই তো কত কথা সুন্দর, থ্যাংক ইউ স্যার। আর ফাইন্যান্স লিস্টে স্যার এটা নোটে দিতে হবে। আচ্ছা, যে এটা ফাইন্যান্স আমরা বলেছি নন ক্যাশ অ্যাক্টিভিটি, তাই না স্যার? জি ওটা যেটা যাবে নন ক্যাশ অ্যাক্টিভিটি যাবে, ঠিক আছে? এবং মাথায় রাখবো নন ক্যাশ অ্যাক্টিভিটি যে গল্পটা অনলি রিলেটস টু আওয়ার ইনভেস্টিং এন্ড ফিনান্সিং, ঠিক আছে স্যার? আপনাকে কিন্তু অপারেটিং এর নন ক্যাশ নিয়ে বাইরে কোনো গল্প দিতে হবে না। থ্যাংক ইউ স্যার। সবাই কি বুঝছেন এই ঘটনাটা এখানে? জি স্যার। আচ্ছা, তাহলে আর আগা মানে কথা বলার সুযোগ নেই আমাদের, একটু ক্লিয়ার করেন। একটু ক্লিয়ার করব, আপনি আগে পড়া আমার লাল কালি চোখে আসছে তো, লালও না একটু কেমন, জি জি, কারণ আপনারা সব ইয়াং এজ, এই জন্য একটু কালারফুল করার চেষ্টা করি আমি। ধরুন এইটা হচ্ছে আমার বয়সী কালার তো স্যার, 54 and this is your colors, okay? স্যার কি বলেছি এখানে, আপনি 1900 টাকার ইকুইপমেন্ট কস্টিং দেখাচ্ছে, আপনার 19 সালে বলছে তা 1900 টাকার কস্টিং দ্বারাই প্ল্যানটা অ্যাকোয়ার করেছে, এইটার মধ্যে 900 টাকা হলে বাই মিনস অফ ফিনান্স লিজ। এই কনসেপ্ট আমরা জানি, ফিনান্স লিজ মানে সহজ কথা হলো ধার করে মেশিন আনছি, এই তো। এই 900 টাকা ফিনান্স লিজ, বলেছি বাবা মেশিনটা দাও, তোমাকে আমি কিছু টাকা আস্তে আস্তে দিয়ে দিব, এই তো স্যার। লিজ রেন্টাল পেমেন্ট দিয়ে থাকবো, পরে মালিক করে নেবো আমারটা, এরকম। আমরা কিন্তু 1000 টাকা ক্যাশ পেমেন্ট করেছি, তার মানে আমার অঙ্কে কিন্তু ইনভেস্টিং এ যাবে শুধুমাত্র কত টাকা? এই 1000 টাকা। ওকে, থ্যাংক ইউ স্যার। স্যার ওই যে প্রপার্টি অ্যাকোয়ার্ড বাই ক্যাশ এন্ড কাইন্ড, ওই যাবে সেটা এখানে, এটা। ও আচ্ছা, বলে দিচ্ছি না এই যে ক্যাশ কাইন্ড, আমরা বলে দিচ্ছি তো মূল অঙ্কে আমাদের। জি থ্যাংক ইউ। চলে আসুন, টাকা 90 ওয়াজ পেইড আন্ডার ফিনান্স লিজ। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিজ এ যাবে স্যার, এটা চলে যাবে আর কি, টাকাটা আউট হবে। ওকে, থ্যাংক ইউ স্যার। ফিনান্স লিজ চলে গেল, তাই তো স্যার? থ্যাংক ইউ। জি আসুন এবার ফাইন্যান্স লিস্টটা, এটা ফাইন্যান্স কস্ট, তাই না স্যার? এটা হলো মানে এটা কি ইন্টারেস্ট না ইনস্টলমেন্ট বুঝাচ্ছে স্যার? এটা তো কি বলে বলেন তো? এটা তো স্যার ইনস্টলমেন্টের না স্যার, এটা রেন্ট বুঝায়, রেন্ট নরমালি রেন্ট, ইয়েস। রিসিভেবল যেটা বলা আছে, বলছে তার মধ্যে 100 টাকা আছে ইন্টারেস্ট রিসিভেবল,
তার মানে আমি যদি ভুল না করি অঙ্কটা হয়তো 200 টাকা আছে মোট রিসিভেবল, তাহলে তার মধ্যে যদি ইন্টারেস্ট ধরা হয় 100 টাকা, বাকি 100 টাকা হবে আমাদের অ্যাকাউন্টস রিসিভেবল। স্যার আমি মনে হয় বুঝাতে পারছি কথাটা। The receivable of the end of the 2019 includes 100 of interest receivable, কারণ আমরা ইন্টারেস্ট রিসিভেবলটাকে আলাদা করে ফেলবো, অ্যাকাউন্ট রিসিভেবলটাকে আলাদা করে রাখবো, ঠিক আছে স্যার? কারণ অ্যাকাউন্ট রিসিভেবল যদি আলাদা করি সেক্ষেত্রে অ্যাকাউন্ট রিসিভেবল যদি মোট রিসিভেবল যা থাকবে তার থেকে 100 টাকাকে সরিয়ে ফেললে হবে অ্যাকাউন্ট রিসিভেবল, আর 100 টাকা হবে হলো কি রিসিভেবল, ইন্টারেস্ট রিসিভেবল। ক্লিয়ার স্যার? স্যার শুধু এই যে রিসিভেবলটাকে ট্রিট করতে হবে, মানে ইন্টারেস্টটাকে আলাদা আলাদা করে ফেলতে হবে। ইয়েস, থ্যাংক ইউ। And there was no balance at the beginning of the year, এবং ইন্টারেস্ট পুরোটা টাকাটা দিয়ে দিয়েছি স্যার, এটা আমাদের ক্যাশ দেখাতে হবে, তাই না? ক্যাশ দেখাতে হবে। দিয়ে দিয়েছি না, রিসিভেবল আছে, পাবো না কি স্যার? রিসিভেবল স্যার পাবো, এটা পাবো স্যার। থ্যাংক ইউ স্যার, পাবো। পাবো তাহলে তো আমার ইয়া হবে স্যার, ক্যাশ কামিং হবে, তাই তো? কামিং। ওকে। Investment income 680 is made up to টাকা 300 interest receivable and 380 হলো ডিভিডেন্ড রিসিভড। ঘটনাটা কি স্যার? ইনভেস্টমেন্ট ইনকাম এর মধ্যে 300 ইন্টারেস্ট রিসিভেবল আছে, মানে ওখান থেকে আমার ওই যে এন্ডিংটা আছে ওটা বাদ দিলে 200 ইন্টারেস্ট রিসিভ হবে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। এই তো নিশ্চয়ই আমরা 380 আছে স্যার ডিভিডেন্ড রিসিভ, ওটা তো আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আমরা যাব ইনভেস্টমেন্ট ইনকাম 680 যেটা দেখানো আছে অঙ্কের মধ্যে, 300 টাকা বলতেছে হলো ইন্টারেস্ট রিসিভেবল, 380 টাকা ডিভিডেন্ড রিসিভ করেছি আমরা। তার মানে আমরা ডিভিডেন্ড অংশটা নিশ্চয়ই আমরা জানি যে ডিভিডেন্ড চলে যায় কোথায়, কোথায় যাবে বলুন তো এই ডিভিডেন্ডটা? এটা তো আয়, মানে টাকা আসছে, কোথায় যাবে? এটা স্যার ওই ইনভেস্টমেন্টের মধ্যে যাবে। ওকে, থ্যাংক ইউ। তার মানে দুটোই যাবে আলাদা হয়ে, একসাথে না লিখে আমরা শুধু আইটেমটাকে আলাদা করে দিব, এই তো স্যার? ওকে, দুটোই কিন্তু ইনভেস্টমেন্ট ইনকাম। ইন্টারেস্ট রিসিভেবলের তো একটা ক্যালকুলেশন আছে। আচ্ছা দেখাবো স্যার। স্যার যাচ্ছি আমরা, একটু সুযোগ দেন স্যার, একটু সুযোগ দিবেন স্যার আমাকে। ডিভিডেন্ড পেইড, এটা নিয়ে কোনো গল্প নেই, এটা ইট উইল শিওরলি ফিনান্সিং অ্যাক্টিভিটি, তাই তো স্যার? জি স্যার। ওকে, রিকোয়ারমেন্ট এটা আমাদের হাতে এখনো মনে সময় আছে। আমরা কি মাগরিব আযান পেয়েছি স্যার? না, মাগরিব আযান পাইলে অফ করে দিব। তো আমরা একটু ওয়ার্কিংস এ যাই, যেটা বললেন আমরা ওয়ার্কিংস নিজেরা করেন। ট্যাক্স নিশ্চয়ই আপনি আগেরটার মধ্যে যদি করেন আপনি এইভাবে লিখবেন। আবারও বলি, আগের অঙ্কটায় ব্যালেন্স বিডি 2 রকম লিখেছিলাম, কারণ আমার ওই অঙ্কে 2টা এক্সিস্টেন্স ছিল, ইনকাম ট্যাক্সের একটা এক্সিস্টেন্স ছিল আর একটা ছিল আমাদের ডেফার্ড ট্যাক্স। এখানে একটা নিয়ে কাজ করেছি বলেই সরাসরি লিখলাম ব্যালেন্স বিডি। এই হলো আমার ইনকাম স্টেটমেন্টের আইটেম, এই হলো সিডি, ডিফারেন্স বা ব্যালেন্সিং ফিগার হলো 900 টাকা। স্যার একটু হাতে হাতে করুন অঙ্কটা, তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এই যে যেখানে যেখানে অস্পষ্টতা আছে আমারও ক্লিয়ার হবে আশা করি আপনার সাথে সাথে দেখলে। স্যার এটা ব্যালেন্স বি সিটি হবে না স্যার? কোনটা বলেন তো স্যার? ও এখানে, হ্যাঁ দেখছেন, এই করলে হয় কি ভুল ধরা পড়ে। আপনি করছেন বলেই ভুলটা ধরে ফেলেছেন না, ধন্যবাদ আপনাকে। আমি নিজেকে একটু শ্রদ্ধার সুযোগ দেন, এখনই শুধরাই ফেলি। ঠিক আছে স্যার এখন? জি স্যার। থ্যাংক ইউ স্যার। তার মানে আমি কিন্তু আপনাদের সঙ্গে থাকতে থাকতে একটু শিখে ফেলেছি, দেখছেন? আগে মোটে পারতাম না, ভয় লাগতো কোথায় কি হয়ে যায়। নাও ব্যালেন্স সিটি কেন হলো? ও আল্লাহ, দেখছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি তাহলে ভুল, হয়তো বিডি ঠিক ছিল মনে হয় স্যার। আমরা বিডি তো ঠিকই ছিল, সিডি ছিল এইটা, আর এটা বিডি করলাম। হ্যাঁ স্যার। ওকে, তার মানে বোঝা গেল সবাই শিখে ফেলেছে, আমি আবার শিখলাম একটু কষ্ট করে স্যার। স্যার ওটা তো সিডি হবে, বিডি তো 1000। স্যার আমার মনে হয় একটু ভুল হচ্ছে, আমরা তো এটা ক্লোজিং না, এই বছরে ক্লোজিং, পরের বছর ওপেনিং শো হবে না? ও আচ্ছা, থ্যাংক ইউ স্যার। তাহলে কি হলো দেখছেন, আমার ভুল আমার ঠিক, আবার আমার ঠিক আমার ভুল ঠিক হয়ে গেল। থ্যাংক ইউ স্যার, আপনারাও শিখলেন আমিও শিখলাম। এই জন্য বলা হয় যে আমরা ভুল থেকে শিখি সবসময়, আমরা সবসময় ভুল থেকে শিখবো।
কিন্তু অনুসরণ করব না স্যার। ঠিক আছে স্যার। এন্ড নাও ইন্টারেস্ট পেয়েবল। ইন্টারেস্ট পেয়েবল এর দেখবেন আমরা এটা আমাদের আমরা কিন্তু ইন্টারেস্ট পেয়েবল হলো বিডিটা কোথায় পাবো 18 সালে, তাই তো স্যার? প্রিভিয়াস ইয়ারে। সিডি কোথায় পাবো? আপনি যখনই কোনো পেয়েবল আইটেম পাবেন দুই জায়গায় সবসময় এরকম একটা অ্যাকাউন্টস ভাববেন, বিডি সিডি ইনকাম স্টেটমেন্টের আইটেম, আর বাইরে যদি কিছু বলা থাকে সেটা পরে দেখবেন। করে ফেলুন এবং কোথাও ভুল থাকলে বলবেন। ওকে স্যার। স্যার ডিসপোজাল একটু বুঝাই দিবেন স্যার বিষয়টা। এই যে এখনই দিব স্যার। ও ডিসপোজাল মানে ডিসপোজ মানে জানেন? আগে মানেটা বোঝেন। ডিসপোজ অফ মানে ঘর থেকে বের করে দেওয়া, ফেলে দেওয়া। এখন যে মেশিনটা আপনি বিক্রি করে দিচ্ছেন আমরা এই জন্য প্রায় বলি ডিসপোজাল বলি ওকে। দ্যাট ইজ সেল অফ এনি ইকুইপমেন্ট, ওটাকে আমরা কি নামে ডাকছি? ডিসপোজাল। ওকে স্যার। তো দেখুন এখানে কিভাবে অ্যাকাউন্টসটা মিলিয়েছি আমরা। ব্যালেন্স বিডি, তাই তো স্যার? ব্যালেন্স বিডি, ডেপ্রিসিয়েশন, কারেন্ট পিরিয়ডে ডেপ্রিসিয়েশন। আমরা গত অঙ্কটায় এই ডিসপোজালের ক্যারিং ভ্যালু একবারে বলা ছিল, কারণ আমরা যে মেশিনটা বের করে দিব আমরা জানি মেশিন বের করা মানে হলো তাকে আমরা ক্রেডিট করে দিয়ে অঙ্ক থেকে বের করে দেই। তো এই ডিসপোজাল যখন আমি লিখবো, ডিসপোজাল সবসময় ক্যারিং ভ্যালু তো লিখবেন। তার কস্টিং ছিল 80 টাকা, কিন্তু অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ছিল 60 টাকা, অঙ্কে দেখবেন। তাহলে ক্যারিং ভ্যালু কত ছিল? 20। এই সেই 20 নিয়েছি কিন্তু, এবং এই 20 আর বিক্রি হওয়ার 20 এক হওয়ার কারণে কোনো লাভ লস নেই, আর কিছু না। এবং গত অঙ্কটা কিন্তু এই ডিসপোজালের ক্যারিং ভ্যালুটা একবারে বলা ছিল 424। মানে আপনারা যখন অঙ্ক করেন তখন মাঝে মাঝে কনফিউজ হয়ে যান যে স্যার ওখানে বিয়োগ করেননি, ওখানে ডিসপোজালের ক্যারিং ভ্যালু একবারে বলা ছিল, আর আমার এই অঙ্কে ক্যারিং ভ্যালুটা আমাকে বের করে নিতে হয়েছে। ঠিক আছে স্যার? ওকে। আচ্ছা, প্রপার্টি প্ল্যান্টে ফিনান্স লিজের মাধ্যমে কত আসছিল? 900। এই সেই 900 লিখলাম। তাহলে আর ব্যাংকের মাধ্যমে কত আসছে? 1000। এই ব্যালেন্স সিডি। আগের অঙ্কটা কিন্তু এইটা আমরা এটাও কিন্তু ব্যালেন্স করলে আসবে। মজার একটা ব্যাপার ঘটছে এখানে অঙ্কে, এটাও কারেক্ট ফিগার দিয়ে রাখছে, অর্থাৎ আপনার এন্ডিং পিরিয়ডে দেওয়া এটা। আপনি ওই 1000 যদি নাও দেওয়া থাকতো আমরা ব্যালেন্সিং করলেও কিন্তু সেই 1000 পেতে পারতাম। আমরা ওই হিসাবে ব্যাংক ব্যালেন্স দিয়ে ব্যালেন্সি ফিগার লিখে রাখছি। এবং আবার বলি দুতরফা দাখিলার সুবিধা বলুন আর অসুবিধা বলুন এই, যেভাবে আপনি ডেবিট ক্রেডিট মোটামুটি দুই পাশে লিখলেই অঙ্ক মিলবে। ভুল লেখেন আর ঠিক লেখেন। এই জন্য তো স্যার এটা বিজ্ঞান। এটা আবার এটা বিজ্ঞান। থ্যাংক ইউ স্যার। আমরা একটু আগাবো স্যার। আমরা ওয়ার্কিং গুলো রেখে যাই যাতে ইন্টারেস্ট রিসিভেবল যিনি বলেছিলেন একটু আগে, এটা বানান ভুল লিখেছি গো। আচ্ছা, ইন্টারেস্ট রিসিভেবলটা আপনি করে ফেলুন তো, আমরা পরে এখানে এটা আনবো। আমাদের মানে আজান হচ্ছে স্যার, আমরা তাহলে কি করব স্যার বলুন তো? ব্রেক দিন স্যার। আমরা আজানের জন্য ব্রেক থাকছে। ঢাকায় আজান একটু আগে হয় অবশ্য, আমাদের এখানে একটু দেখেন পরে হয়। আমার মনে হয় আমরা কয় মিনিট পরে মিলবো স্যার? From now just after 12 minutes স্যার। ওকে স্যার। ওকে স্যার, 12 মিনিটস পর আমরা মিলি, কারণ আমরা পরে একটু সময় পাবো। অঙ্কটা আশা করি আপনাকে অন্তত বুঝাই দিলে আপনি বাসায় নিজে করতে পারবেন। ওকে স্যার, থ্যাংক ইউ অল। أشهد أن محمدا رسول الله حي على الصلاة
حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون الله أكبر سمع الله لمن حمده الله 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 الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف الله
سمع الله لمن حمده الله الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله
হ্যালো পার্টিসিপেন্ট, আসসালামু আলাইকুম। স্যার আমি কি একটা সিলি কোশ্চেন করবো স্যার? না, কোশ্চেনটা আসলে সিলি না। আপনার কাছে আপনার কাছে হয়তো কেন সিলি মনে হচ্ছে ভাই? সিলি কেন? নিশ্চয়ই প্রয়োজন। জি স্যার, এই যে মানে এখানে 20x1 আর 20x0, এখানে আগের বছর আর পরের বছর কোনটা স্যার? 20x1 যেটা, এটা 19 নাকি 20? আমরা আসলে চেঞ্জ করে দিয়েছি। হ্যাঁ, ওটা যেটা x0 এটা হলো প্রিভিয়াস, আর যেটা x1 সেটা কারেন্ট। ওকে স্যার, x0 কারেন্ট, সরি প্রিভিয়াস, আর x1 কারেন্ট। মনে হয় বুঝাতে পেরেছি স্যার? আচ্ছা স্যার, বইয়ে যেটা আছে সেটাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বই তো এটাই আছে আর কি, বইতে যেটা থাকে। তো আমরা একটু যাই ইন্টারেস্ট রিসিভেবল। এটা নিয়ে নিশ্চয় আগে মনে আছে 100 টাকার কথা বলেছিলাম। দেখুন অ্যাকাউন্টস এরকম কিনা। ইনকাম স্টেটমেন্টে 300 টাকা চার্জ করা ছিল। ওই যে 680-র 300 বলেছিল না ইন্টারেস্ট রিসিভেবল, এইটা হলো আমার সেই 300 টাকা। আর অঙ্কে বলা ছিল বিগিনিং এ নিশ্চয়ই আপনি দেখবেন 18 সালে, বা আপনি যেটাকে x0 বললেন, আমরা আসলে 18 আর 19 দিয়ে করেছি অঙ্কটা। ব্যালেন্স বিডি নাই, সিডি দেখাতে বলেছে 100, তার মানে হলো আমাদের ব্যাংকের মাধ্যমে গেছে কয় টাকা? 200 টাকা, তাই না? এটা কিন্তু এডিশনাল ইনফরমেশন ছিল যে আমার যে অ্যাকাউন্ট যে রিসিভেবল বলা আছে তার মধ্যে ইন্টারেস্ট রিসিভেবল হলো 100 টাকা। এডিশনাল ইনফরমেশন বলা ছিল স্যারেরা, তাই না? জি স্যার। ওকে, সেই 100 হচ্ছে এই। আর শুরুতে কিছু নেই, এটা থাকলে তো আমার ইয়েতে থাকতো, ব্যালেন্স বিডি নেই, এই জন্য 0 লিখেছি ফরম্যাটটা ঠিক রাখার জন্য, যাতে কোনো অঙ্কে ভুল না হয়। আপনারা স্ক্রিন তো দেখতে পাচ্ছেন নিশ্চয়ই স্যার আমি যেটা বলছি? জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ স্যার। ইনকাম স্টেটমেন্ট ওই যে 300 টাকাই বলা ছিল যে 680-র 300 টাকা হলো ইন্টারেস্ট রিসিভেবল, সেই 300 এই। তাহলে ব্যালেন্সিং ফিগারটা আমি ক্যাশে আহরণ করেছি বা ক্যাশে পেয়েছি। ওকে, নাও ওই রিসিভেবল বিডি কত আসবে দেখুন। বিডি যেটা ছিল 1200, সিডি যে 1800, যার মধ্যে ওই যে 100 ছিল ইন্টারেস্ট রিসিভেবল, মোট ছিল দেখুন 1900 টাকা। এটা আমরা বাইরে দেখিয়েছি, মোট ছিল দেখুন 1900 টাকা রিসিভেবল। কারণ আমার অঙ্কে রিসিভেবল বলে বলছে যার মধ্যে 100 টাকা হলো ইন্টারেস্ট রিসিভেবল, কিন্তু আমরা যে ইয়ে করি, আমরা কাজ করি অ্যাকাউন্ট রিসিভেবল নিয়ে, যে কারণে আমরা কি করেছি, এই 1900 টাকা থেকে 100 টাকা বের করেছি। সেই 100 টাকায় কিন্তু এই, তাই না স্যার? আপনি দেখবেন 19 সালে বা আপনার যেটা পরের সালে মোট রিসিভেবল ব্যালেন্স আছে 1900 টাকা। অঙ্কে বলা ছিল এর মধ্যে 100 টাকা হলো ইন্টারেস্ট রিসিভেবল, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ব্যালেন্স কত থাকবে? নিশ্চয়ই 1800 টাকা। জি স্যার। ওকে, আর রিসিভেবল বিগিনিং ব্যালেন্স আছে 1200 টাকা, তার মানে আমরা যখন ইনক্রিজ দেখাবো এটা 600 টাকা থাকবে শুধু। ওকে, শেয়ার ইস্যু এটা কোথা থেকে পাচ্ছি বলুন তো? এটা আমরা একটু সংক্ষেপ করে দিয়েছি লেখালেখি না করে। আপনি দেখুন ইয়ার এন্ডে, অর্থাৎ লাস্ট ইয়ার শেষে, পরের ইয়ারটা লেটার ইয়ারে, অর্থাৎ 19 সালে মোট শেয়ারের ফিগার আছে 1000 এবং 500। আপনি দেখুন একটু। আর 18 সালে আছে 900 আর 350।
তাহলে ডিফারেন্সটা তৈরি হয়েছে কোনো না কোনো ভাবে আমরা শেয়ার ইস্যু করেছি আইদার প্রিমিয়াম অর ফেস ভ্যালু, আমার ঘরে 250 টাকা ঢুকছে। এটা কিন্তু একদম নরমালি ডিফারেন্স বিটুইন দ্য 2 ইয়ার্স ফিগার, আর কিছু না। এবং পরীক্ষার সময় আপনি এরকম করবেন যাতে আপনার সময় কম লাগে। আমরা একটু এটা বোঝানোর জন্য আমি নিজেও এইভাবে দিয়েছি যে পুরোপুরি না লিখে, যে আপনি যদি পরীক্ষা হলে যদি এইভাবে করেন, রাইট। ওকে, দেখুন তো মেলে কিনা স্যার। স্যার আগে স্লাইডটা একটু দেখানো যাবে? কোনটা স্যার? সরি, রিসিভেবল। স্যার রিসিভেবল এর এই স্লাইডটা। আচ্ছা আসুন এখানে স্যার। জি স্যার এইটাই। আচ্ছা আমি বলি, দেখুন রিসিভেবল এর আপনার বিগিনিং ব্যালেন্স আছে 1200 আর এন্ডিং ব্যালেন্স আছে 1900, বাট আউট অফ দিস 1900 টাকা 1900 টাকা 100 টাকা ইজ ইন্টারেস্ট রিসিভেবল স্যার। জি স্যার 100 টাকা ইন্টারেস্ট। দেন আওয়ার অ্যাকাউন্ট রিসিভেবল 1800 টাকা নাকি? আমি বিয়োগ করে দেখালাম স্যার বোঝানোর জন্য, কারণ আমরা যখন চেঞ্জ যখন বের করব তখন 100 তো সরিয়ে ফেলেছি এখান থেকে স্যার। এই 100 কিন্তু এই দেখছেন 100 টাকা আমরা পুরো ইন্টারেস্ট। ওকে থ্যাংক ইউ। জি এবার আসুন লং টার্ম বরোয়িং। একইভাবে আপনি দেখুন তো ওখানে লং টার্ম বরোয়িংটা কিভাবে বের করা হয়েছে দেখুন একটু। লং টার্ম বরোয়িং, লং টার্ম বরোয়িং এর ব্যালেন্স বিডি দেওয়া আছে 1040, খুঁজে দেখুন। সিডিটা দেওয়া আছে 2300 টাকা। ঠিক আছে স্যার। আচ্ছা 90 টাকাটা পেমেন্ট করেছেন না লিজ বাবদ? লং টার্ম বরোয়িং এটা পেমেন্ট আছে 90 টাকা। জি স্যার। ওকে, এই সেই 90 টাকা ব্যাংক পেমেন্ট। আমরা নিশ্চয়ই তাহলে জাবেদা লিখবো লং টার্ম বরোয়িং ডেবিট ব্যাংক ক্রেডিট 90 টাকা। ঠিক আছে। আর আমি যখন ফিনান্স লিজ নেই এর বৈশিষ্ট্য হলো আমার অ্যাসেট বেড়ে যায়, বরোয়িংও বেড়ে যায়। তাহলে বরোয়িং যদি বেড়ে যায় এটা যদি আপনি হিসাবভুক্ত না করেন পুরো বৃদ্ধিটা মনে হবে না ক্যাশে বেড়ে গেছে। যদি আমি এন্ট্রিটা এখানে না দেই, ফিনান্স লিজে এসছে আমার 900 টাকা, এটা যে আপনার জার্নালটা তৈরি হয়েছিল ফিনান্স লিজ অ্যাকাউন্ট ডেবিট, ফিনান্স লিজ অ্যাসেট ডেবিট, লং টার্ম বরোয়িং ক্রেডিট। স্যার এটা কি বরাবরের জন্য? বরাবরের জন্য, এটা তো আপনার বরাবরের জন্য। জি স্যার, আর কি আমার এদিকে তো ক্যাশ খরচ হচ্ছে না, এই কারণে আমি এদিকে আমার লাইবিলিটি আর এদিকে অ্যাসেট দুইদিকে বাড়িয়ে দিলাম। অবশ্যই স্যার, কারণ লং টার্ম বরোয়িং যখন হয় শুরুতে কোনো ক্যাশ যায় না, শুধু একটা যে জার্নালটা হয় ফিনান্স লিজ অ্যাসেট অ্যাকোয়ার করি আমরা থ্রু লং টার্ম বরোয়িং। তাই এই জন্য আমরা দেখবেন আপনি যখন ব্যালেন্স শিট বিভিন্ন জায়গায় দেখবেন আপনার দুই পাশে থাকে লং টার্ম বরোয়িং এর যদি কাইন্ড অফ ফিনান্স লিজ হয় তখন ওইটা ইয়ে পাশে থাকবে, লায়াবিলিটি পাশে থাকবে, আবার ফিনান্স লিজ অ্যাসেট বলেও কিন্তু অ্যাসেট পাশে থাকে। ঠিক আছে স্যার। তার মানে এই ডিফারেন্স তখন এই 450 টাকা এখন আপনার ব্যালেন্স ফিগার তৈরি হয়েছে। এই 450 টাকা কেবল আমি টাকাটা নগদে ধার করেছি আর কি, বাকি যে ধারের টাকা বেড়েছে বা কমেছে এটা আমার ক্যাশে নাই। এই টাকাটা বাড়ছে কিসের মাধ্যমে? দেখুন ফিনান্স লিজের মাধ্যমে। টোটাল বৃদ্ধি যেটা হয়েছে সেটা ফিনান্স লিজের মাধ্যমে বাড়ছে 900 টাকা, আর বাকি বৃদ্ধি হয়েছে এটা অ্যাকাউন্টস করলে আমরা পেয়ে গেছি 450 টাকা হয়েছে টাকায় বৃদ্ধি। আশা করি আপনার এন্ডে যখন এটা যাবে আর একবার একটু হাতে করবেন, নিশ্চয়ই পছন্দ হবে। And now our final presentation. যেহেতু আমরা প্রায় সময় শেষের দিকে চলে আসি, তো এই সময় আমরা শুধু আপনাকে বেশি বুঝাবো না, শুধু টাকার ওগুলো মেরে কিনা দেখে নেন আপনি। প্রফিট বিফোর ট্যাক্স, অ্যাডজাস্টমেন্ট গুলো নিশ্চয়ই মনে থাকার কথা। ডেপ্রিসিয়েশন, ইনভেস্টমেন্ট ইনকাম ওই যে সরিয়ে ফেললাম দেখছেন, ফিনান্স কস্টকে সরিয়ে ফেললাম। দেন উই উইল গেট অপারেটিং প্রফিট before working capital change and now working capital change. ইনভেন্টরি পরিবর্তন, কমেছে মানে টাকা আমার ইনভেন্টরি বিক্রি হয়েছে, টাকা ঘরে ঢুকছে। ইনক্রিজ ইন ট্রেড রিসিভেবল, যেটা আমরা ওই যে বের করে দেখিয়েছি 12 আর 18 ডিফারেন্স 600। ট্রেড পেয়েবল দিয়ে ফেলেছি, টাকা চলে গেছে। ক্যাশ জেনারেটেড, এরপর আবার দুটো আইটেম আসবে। ফাইনালি উই উইল গেট নেট ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি। ওকে স্যারেরা আপনার কর্নারে যখন যাবে এটা নিয়ে আবার একটু আপনি দেখেন, যেহেতু এটা আমরা পুরো আগের অঙ্কটা হাতে হাতে করেছি, আমরা একটু মনে হয় বুঝে ফেলেছি এখন। এন্ড নাও ইনভেস্টিং অ্যাক্টিভিটি, ইকুইপমেন্ট পারচেজ করেছি, বের করেছি ওই যে 1000 টাকা। সেল অফ প্রপার্টি 20 টাকা,
ইন্টারেস্ট রিসিভড W4 এ বের করেছি 200 টাকা, ডিভিডেন্ড রিসিভড অঙ্কে বলা আছে, দিয়ে দিচ্ছি এখনই নেট ক্যাশ ফ্রম ইনভেস্টিং। দেখুন, ঠিক আছে স্যার? তাহলে ফাইনালি আমরা আসলে টাকা হাত দিয়ে চলে গেছে। এন্ড নাও ফিনান্সিং অ্যাক্টিভিটি, শেয়ার ইস্যু করেছি, টাকা পেয়েছি, লং টার্ম বরোয়িং থেকে টাকা আসছে, পেমেন্ট অফ ফিনান্স লিজ আছে, ডিভিডেন্ড পেইড আছে, নেট ক্যাশ ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটি। আইটেমগুলো নিয়ে আসছি দেখুন, 250, 450, 90, ডিভিডেন্ড পেইড। Okay, sir. Finally, we will get our net increase or decrease. 250 আমরা এর সাথে নিয়ে আসছি হলো আমার ইকুইভ্যালেন্ট বিগিনিং পিরিয়ড যোগ করলাম, then we will get final product or final cash equivalent. তো স্যারদের উদ্দেশ্যে বলি, আপনারা অঙ্ক দুটো অন্তত হাতে হাতে করবেন, পাশাপাশি আপনার ক্যাশ বা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের জন্য অনার্স 4th ইয়ারে অ্যাকাউন্টিং এর যে বইগুলো আছে সেখান থেকে আপনারা যে কোনো রাইটারের বই থেকে আবার আরো অঙ্ক নিজেরা দেখলে আপনারা আশা করি ক্লিয়ার হয়ে যাবে স্যার। ঠিক আছে? তো আপনারা যারা আমার আজকে ক্লাসে জয়েন করেছেন সবাইকে আবারও অভিনন্দন জানাচ্ছি, যে ঈদের পরে অনেক কষ্ট হলেও ঈদ কাটিয়েছেন, এরপরে অনেক কষ্টে আজকে ক্লাসে আপনারা জয়েন করেছেন, এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। এর আগে বুধবারে কি ক্লাস হয়েছিল তো? জি জি স্যার, স্যার স্যার ওইটা কি স্লাইডটা কি দেওয়া হয়েছিল স্যার? আমার মনে হচ্ছে, আমি এখন আপনাদের কথা মনে হচ্ছে পাঠাইনি, কিন্তু আমি যাই হোক আমি পাঠিয়ে দিচ্ছি 14 নাম্বার লেকচার প্লাস 15 স্যার। আমি হয়তো স্যার ওই ক্লাসটা পাঠানো হয়নি, ওইদিনও আমি ক্লাসটা মিস করেছিলাম বাড়িতে যাওয়ার কারণে। পাঠিয়ে দিন স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। এটা আমার ঈদের আনন্দে পাঠানো যায়নি স্যার। তো I am also honored to be with you. So finally I am giving my heartfelt thanks to all. Thank you. Thank you sir. Thank you sir. স্যার আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
স্যার